হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের 29তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। সো আশা করি সবাই মোটামুটি ভালো আছো। আসসালামু আলাইকুম। আর কি বলবো, সো বেসিক্যালি অন্যান্য দিনের মতোই, অন্যান্য মঙ্গলবার আর শুক্রবারের মতোই আমরা আবারও তোমাদের সাথে আজকে হাজির হয়েছি, আজকে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে ইনফ্যাক্ট। সো তোমরা বেসিক্যালি যেটা জানো, আমরা লুমিনাস অ্যাজ আ প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য তোমাদেরকে হেল্প করে থাকি এবং তোমাদেরকে মোটামুটি গাইড করে থাকি। সো বেসিক্যালি আমাদের যে মেইন ক্ষেত্র বা যেটা নিয়ে আমরা মেইন কাজ করি সেটা হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশন। বাট স্টিল যেহেতু তোমরা অনেকদিন ধরে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও যে ভাই আইসিটি ক্লাস দেন, আইসিটি ক্লাস দেন, প্লাস আমাদের যে পেজের ইনবক্স আছে সেটাও মোটামুটি ফ্লাড, মানে বন্যা হয়ে যায়, ফ্লাডেড হয়ে যায়, যে তোমাদের এই ইয়ার জন্য, কোয়ারির জন্য, যে ভাই আইসিটি দেন, আইসিটি দেন। তো বেসিক্যালি যেহেতু ইদানিং কিছুদিন আগে কি বলবো, ইন্টারমিডিয়েট নিয়ে একটু আলাপ আলোচনা শুরু হয়েছে, ইন্টারমিডিয়েট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, তো তোমাদের সবার ভিতরেই হঠাৎ করে ইন্টারমিডিয়েট নিয়ে আগ্রহ অনেক বেড়ে গেছে এবং চিন্তাও অনেক বেড়ে গেছে, টেনশনও অনেক বেড়ে গেছে। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমরা চিন্তা করলাম যে যেহেতু ইন্টারমিডিয়েট সামনেই আসতেছে বা আসবে, হয়তো নেক্সট 2 মাসের মধ্যে হয়তো হবে, তো যেহেতু ইন্টারমিডিয়েট সামনে শুরু হওয়ার একটা পসিবিলিটি আছে এবং তোমাদেরও আসলে জিনিসগুলো রিভিশন দেওয়া দরকার। লাস্ট 3-4 মাস ধরে আমরা অনেকে ইন্টারমিডিয়েট থেকে অনেক দূরে চলে আসছি, বিশেষ করে আমরা যারা অ্যাডমিশন কোচিং এর প্রিপারেশন নেওয়া শুরু করছি তারা হয়তো বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এই টপিকগুলোর সাথে অনেক বেশি সময় ব্যয় করতেছে। আইসিটি হয়তো অনেকদিন ধরেই আমরা পড়ি নাই বা বই কই রাখছি, খেয়াল নাই, ভুলে গেছি। তো সবকিছু মিলাই আমরা যেটা ভাবলাম যে তোমাদের আইসিটি এমন একটা জায়গা যেখানে তোমাদেরকে একটু হেল্প করা সম্ভব আমাদের পয়েন্ট, আমাদের প্লেস থেকে, আমাদের এন্ড থেকে। তো সেই চিন্তা থেকেই বেসিক্যালি আজকের ক্লাসটা মোটামুটি সাজানো বা আজকের ক্লাসটা ডিজাইন করা, যাতে আজকের ক্লাসটা করে তুমি আর যাই হোক না কেন অ্যাটলিস্ট একটা সৃজনশীল বেশি অ্যান্সার করতে পারো, বা একটা সৃজনশীল কনফার্ম করতে পারো আজকের ক্লাসটা করে, যে হ্যাঁ আমি কি প্রিপারেশন নিয়েছিলাম আগে মনে নাই, গত 3-4 মাসে সবকিছু ভুলে গেছি, বাট আজকে এই 1 ঘন্টার ক্লাসটা করে আমি একটা সৃজনশীল হলেও আনসার করতে পারবো। তো এরকম একটা পার্সপেক্টিভ নিয়ে, এরকম একটা থিঙ্কিং নিয়ে, এরকম একটা চিন্তা নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করবো। সো মোটামুটি দেখতে পাচ্তেছি অনেকেই আমাদের ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। সো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তোমরা দ্রুত কমেন্ট বক্সে তাদেরকে মেনশন করে দাও, যেন তারাও তোমাদের সাথে এই ক্লাসটায় যুক্ত হয়ে তারাও কিছু আইসিটি সম্পর্কে, তারা যে জিনিসগুলো জানে সেটাকে আরেকটু ধার দিতে পারে, আরেকটু শার্প করতে পারে ব্যাপারগুলোকে। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, এবং তোমরা যারা আজকের ক্লাসের স্লাইডটা পেতে চাও তোমরা জানো তোমাদের কি করতে হবে। স্লাইডটা পাওয়ার জন্য আজকের এই লাইভটা শেয়ার করতে হবে, দেন শেয়ারের স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করে দিবে, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে আজকের স্লাইডটা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বরাবরের মতো তোমরা যারা আমাদের লুমিনাস এডুকেশন গ্রুপের সাথে নিয়মিত যুক্ত তারা দেখছো যে এর আগেও আমাদের আদর ভাইয়া আইসিটি নিয়ে একটা ক্লাস তোমাদের জন্য নিয়েছিলেন। আইসিটির চ্যাপ্টার 3 এ যে বুলিয়ান অ্যালজেব্রা এবং জিনিসগুলো আছে ওইগুলা নিয়ে একটা রেকর্ডেড ক্লাস আমাদের পেজ থেকে বা আমাদের গ্রুপ থেকে ইতিমধ্যে আপলোড করা হয়েছিল। সো আই গেস সেটার মাধ্যমে তোমরা অনেকেই আদর ভাই গেছিনো। সো স্পেশালি আদর ভাই কিছুদিন আগে মার্কেটিং এর একটা ক্লাস নিয়ে এসেছিলেন। তো আজকে কোনো মার্কেটিং না, আজকে আইসিটি ক্লাস নিয়ে আদর ভাই থাকবেন আমার সাথে। সো একজন কমেন্টে লিখছো যে আইসিটি নামে সাবজেক্ট যে আছে সেটাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে তোমরা ভুলে টুলে যাও, তোমরা অন্যান্য জিনিস না ভুললেও পড়ালেখার ব্যাপারে জিনিসপাতিগুলো মাঝে মাঝেই ভুলে যাও। তো সেই কারণে তোমরা যাতে ভুলে না যাও, প্লাস তোমাদের যাতে মনে করাই দিতে পারি, সেই কারণে বেসিক্যালি আমরা আসছি। সো আদর ভাই, আমি আপনার কাছে চলে যাচ্ছি আজকের ক্লাস নিয়ে। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আই থিঙ্ক ভাইয়ের একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেম আছে, ভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে, কোনো সমস্যা নেই। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তারা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা দেখতে চাই তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। ততক্ষণে আমরা একটু ওয়েট করি আদর ভাই আর আসার জন্য। আদর ভাই তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ। আই থিঙ্ক ভাই চলেও আসছেন। আচ্ছা ভাইয়ের আই গেস নেটের প্রবলেম হচ্ছে, তো সমস্যা নেই, আমরা ততক্ষণে গল্প গল্প করি। তো আজকের যে ক্লাসটা আছে বেসিক্যালি তোমরা এখন স্লাইডটা দেখতে পারবা, হ্যাঁ তোমরা স্ক্রিনে স্লাইডটা দেখতেও পারতেছো। সো আজকের ক্লাসে আমরা যেটা বেসিক্যালি করার চেষ্টা করব যে আমাদের 6 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, যে চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করে, আমরা সেই চ্যাপ্টারটা নিয়ে একটু টুকিটাকি আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে জিনিসগুলো আগে পড়ছিলে সেই জিনিসগুলো একটু মনে করায় দেওয়ার চেষ্টা করব। সো আমি কথা বলতে বলতে আদর ভাই চলে আসছেন আই গেস আমাদের মাঝখানে। সো ভাই আপনি কি শুনতে পারতেছেন আমাকে? হ্যাঁ তানভীর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম শাহাদাত হোসেন আদর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তোমরা সবাই জানো। আজকে আমি তোমাদের আইসিটি নিয়ে একটু আলোচনা করব, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
যেটা তোমাদের সবার মাঝে একটা হাইপ ক্রিয়েট করে যে আইসিটি কিভাবে কেমনে কি করব। তো আমরা আজকে বেসিক্যালি চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 6 এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার ট্রাই করব, যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে চ্যাপ্টার 6 থেকে কোন কোন টপিক গুলো আসলে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দেখব যে কিভাবে এই কোশ্চেন গুলো সলভ করব, এবং এই কোশ্চেন গুলো অ্যানালাইজ করে আমরা দেখব যে কোন কোন টপিক গুলো আমরা পড়লে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার 6 আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার 6 এর আজকে বোর্ড কোশ্চেন, 4টা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম বোর্ড কোশ্চেনটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে যে তোমরা ঢাকা বোর্ড 2019 এর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে ঢাকা বোর্ড 2019 এ এই কোশ্চেনটা আসছে। আমরা বেসিক্যালি আজকে গ আর গহন নিয়ে কাজ করব। তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম থাকে যে আমরা যখনই সৃজনশীল সলভ করতে যাই, তোমরা ট্রাই করো যে ক আর খ অনেক ভালোভাবে পড়তেছি, বাট গ আর ঘ আমাদের ওইরকম ভাবে পড়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে কোন কোন টপিক গুলো যদি আমরা কমপ্লিট করলে গ আর গহের জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে যাব। তো প্রথম কোশ্চেনটাতে দেখা যাচ্ছে দুইটা টেবিল দেয়া আছে, টেবিল 1 টেবিল 2, আর গ আর গহ নাম্বার কোশ্চেনে দেয়া আছে যে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ড গুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে চ্যাপ্টার 6 এর প্রথম ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ডেটা টাইপ। ওকে, তারপরে ঘ নাম্বার কোশ্চেনটা আসছে যে উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমরা দেখতেছি দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা অথবা কিভাবে সম্পর্ক স্থাপন করব, এটা আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক। তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019, এখানে একটা টেবিল দেয়া আছে, ব্ল্যাঙ্ক টেবিল, এবং গ এবং গহ নাম্বার কোশ্চেনে কি দেয়া আছে দেখে নিই আমরা একটু। টেবিলটির শেষের 3টি কলামের ডেটা টাইপ গুলো বর্ণনা করো। দ্যাট মিনস শেষের 3টি কলাম কি কি আসতেছে? স্যালারি, জেড8 এন্ড হচ্ছে গিয়ে ফটো। এই 3টা কলাম যদি আমরা হচ্ছে গিয়ে ডেটা টাইপ বর্ণনা করতে চাই, তাহলে আমরা বুঝতে পারতেছি এর আগের কোশ্চেনটাতেও দেখলাম যে ডেটা টাইপ আসছে, ইভেন দিনাজপুর বোর্ড 2019 এও ডেটা টাইপ আসছে। গহ নাম্বার কোশ্চেনে আসতেছে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। খেয়াল রাখবা তোমাদের এইচএসসি 2020 এক্সামের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এসকিউএল কমান্ড। আমাদের এইচএসসির 2020 সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা? এসকিউএল কমান্ড। ওকে, তো আমরা টোটাল 3টা ইম্পর্টেন্ট টপিক ইতিমধ্যেই পেয়ে গেলাম। প্রথম টপিকটা হচ্ছে ডেটা টাইপ, দ্বিতীয় টপিকটা হচ্ছে রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা, তৃতীয় টপিকটি হচ্ছে এসকিউএল কমান্ড। আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা দেখি, তাহলে দেখব কুমিল্লা বোর্ড 2019 এ অলমোস্ট সেমই আসছে। দুইটা টেবিল দেওয়া আছে, টেবিল 1 টেবিল 2, এবং গ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে যে টেবিল 1 এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো। তার মানে ডেটা টাইপ আমার ইম্পর্টেন্ট একটা টপিক। এবং গহ নাম্বারে দেওয়া আছে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটির যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। তার মানে বোঝাই যাচ্ছে যে সম্পর্ক স্থাপন করা যায় কিনা, অথবা কি কোন ধরনের সম্পর্ক স্থাপন করা যায়। আমরা যে 3টা টপিক ইম্পর্টেন্ট বলেছি সেই 3টা টপিকই চলে আসছে। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, এখানেও দুইটা টেবিল দেওয়া আছে। প্রথম টেবিলটির নাম হচ্ছে অ্যাডমিশন, দ্বিতীয় টেবিলটির নাম হচ্ছে ফোন নাম্বার। তো গ নাম্বারে দেওয়া আছে উদ্দীপকের অ্যাডমিশন টেবিলের ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো, এবং গহ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে উদ্দীপকের দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা। তো তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে আমার এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে ডেটা টাইপ, টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি, আর হচ্ছে এসকিউএল কমান্ড। তো আমরা যদি এই জিনিসগুলো আমরা মেইনলি আজকে এই জিনিসগুলোই আলোচনা করব। আমরা যদি এই জিনিসগুলো পেরে যাই, তাহলে আমার মনে হচ্ছে যে আমরা সবাই এইচএসসি এক্সাম গুলোতে ইজিলি চ্যাপ্টার 6 থেকে একটা সৃজনশীল আনসার করতে পারবো। কেউ একজন কমেন্ট করেছো, তার নাম হচ্ছে এমডি কামরুল হাসান, যে এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তুমি এটা বইতেও পেয়ে যাবা। এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখন দেখো আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করি। আমরা দেখলাম যে 3টি টপিক, সেই 3টা টপিক হচ্ছে ডেটা টাইপ, টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি, এবং হচ্ছে এসকিউএল কমান্ড। আমরা প্রথমে দেখব ডেটা টাইপ কি কি ধরনের হতে পারে। তো তোমরা যে কোশ্চেনগুলো ইতিমধ্যে দেখলা, সেই কোশ্চেনগুলোতে বলা ছিল যে টেবিলগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। দ্যাট মিনস হচ্ছে যে টেবিলগুলোতে কোন ধরনের ডেটা ব্যবহার করা হয়েছে সেই ডেটাগুলো আমাদের বর্ণনা করতে হবে। তো সেক্ষেত্রে তানভীর ভাই, আমরা যদি একদম প্রথম একটা কোশ্চেনে যাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা ওদেরকে বুঝাতে সক্ষম হব যে কিভাবে হচ্ছে গিয়ে ডেটা টাইপটা বর্ণনা করব।
হ্যাঁ, এই যে তুমি সাপোজ এই ঢাকা বোর্ড 2019 কোশ্চেনে এখানে বলা আছে যে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ডেটা টাইপ বর্ণনা করো। তো এখানে টেবিল 1 এর ডেটা টাইপ বর্ণনা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সিম্পল একটা টিপস দিব, সেটা হচ্ছে তোমরা তো সবাই এইচটিএমএল পারো তাই না? তো এইচটিএমএল করার সময় আমরা সব সময় প্রথম যে রোটা সেই রোটাকে কি হিসেবে বর্ণনা করি? টেবিল হেডিং হিসেবে বর্ণনা করি। তো একটা টেবিলের টেবিল হেডিং এ যেই সব হেডিং গুলো থাকে সেগুলোই মেইনলি তোমার ডেটা টাইপ হিসেবে বর্ণনা করার ক্ষেত্রে সুবিধা হবে। তো দেখো এই ঢাকা বোর্ড 2019 এর যে প্রথম কোশ্চেনটা, প্রথম টেবিলটা আছে সেই টেবিলটার প্রথম যে রোটা, সেই রোটাতে আছে রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস এন্ড গ্রুপ। তো তার মানে তুমি এই যে 5টা কলাম আছে অথবা 5টা টেবিল হেডিং আছে, এই 5টা টেবিল হেডিং কোন ধরনের ডাটা সেটা যদি তুমি বর্ণনা করতে পারো তাহলে ইজিলি তুমি হচ্ছে হলো গিয়ে এটা বর্ণনা করে ফেলতে পারবা। তো তারপরে এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই কিভাবে বর্ণনা করব। তো রোল, প্রথম হেডিংটা হচ্ছে রোল। তো তুমি নর্মালি দেখবা যে রোলটা আসলে কোন ধরনের ডাটা টাইপ হয়। রোলটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে যে তোমার 1 2 3 4 অথবা 101 102 103 এখানে যেরকম ভাবে দেওয়া আছে, তার মানে কি এটা কি নাম্বার ডাটা টাইপের মধ্যে পড়ে না? তারপরে আসতেছে নেম। নেমটা নর্মালি আমরা কিভাবে লিখি? সাপোজ আমার নাম আদর, আমি লিখবো ADOR। তোমার তানভীর ভাইয়ের নাম হচ্ছে তানভীর, সে লিখবে TANVIR, তানভীর। তো এগুলো কি টেক্সট ডাটা টাইপ না? তো তার পরবর্তী ডাটা টাইপটা হয়ে যাচ্ছে টেক্সট। তারপরে আসতেছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নর্মালি আমরা তোমার হচ্ছে নাম্বারেও লিখতে পারি, টেক্সটেও লিখতে পারি, বাট আমরা ম্যাক্সিমাম সময় নাম্বারের মাধ্যমেই ডেট অফ বার্থটা প্রদর্শন করি। এক্ষেত্রে তোমার কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আসলে নাম্বারও হতে পারে, টেক্সটও হতে পারে, তাহলে আমি কিভাবে সেটাই করব? তুমি একটা জিনিস খেয়াল করো, টেবিলের মধ্যে যেই হিন্টস গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সব নাম্বারে দেওয়া আছে। তো তার মানে 02 02 03 এটা কিন্তু নাম্বার, তার মানে এই টেবিলের ডাটা টাইপটা হচ্ছে নাম্বার। আর যদি এই টেবিলটাতে লেখা থাকতো 2 ফেব্রুয়ারি 2003, তো তখন কিন্তু তোমাকে টেক্সট স্ল্যাশ নাম্বার দুইটাই লিখতে হইতো, ঠিক আছে? তো ডেট অফ বার্থের জন্য ডাটা টাইপটা কিভাবে দিব সেটা আমরা বুঝে গেছি। এখন তুমি দেখো ক্লাস, ক্লাসের নিচে লেখা আছে 11 11 11, এটা তো পুরাটাই টেক্সটে লেখা আছে তাই না? তো দ্যাট মিন্স হচ্ছে কি আমার এটা টেক্সট ডাটা টাইপ। গ্রুপ আসতেছে, গ্রুপটা কোন ধরনের ডাটা টাইপ? হিউম্যানিটিজ এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, তো সবগুলোই হচ্ছে হলো গিয়ে আমার কি ধরনের ডাটা টাইপ? টেক্সট ডাটা টাইপ। তুমি এক্ষেত্রে খেয়াল করবা যে আসলে তোমার ডাটাটা কিভাবে লেখা আছে। সেই ডাটাটা তুমি যদি চিন্তা ভাবনা করো যে ভাইয়া ডেট অফ বার্থ তো আমি 2 ফেব্রুয়ারি 2003 বিবেচনা করে লিখতে পারি টেক্সট প্লাস নাম্বার, কিন্তু না, সেক্ষেত্রে তোমার একটা কনফ্লিক্টিং বিষয় হচ্ছে যে টেবিলটাতে কিভাবে লেখা আছে। টেবিলটাতে কিন্তু নাম্বার দিয়ে লেখা আছে, তার মানে আমাকে নাম্বার ডাটা টাইপই লিখতে হবে। টেবিলটাতে টেক্সট দেয়া আছে, দ্যাট মিন্স আমাকে টেক্সট ডাটা টাইপই দিতে হবে। ওকে, আমরা কি ডাটা টাইপটা বুঝতে পারছি যে কিভাবে আমরা ডাটা টাইপটা লিখবো? এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা খাতার মধ্যে কিভাবে উপস্থাপন করব। খাতার মধ্যে তুমি উপস্থাপন করবা একটা ছক আকারে। ফার্স্টে ধরো টেক্সট ডাটা টাইপ লিখছো, তো টেক্সট তোমার এই টেবিলটার মধ্যে টেক্সট ডাটা টাইপ কোন কোন কলামে ব্যবহৃত হয়েছে সেটা লিখে ফেলবা। তারপরে লিখবা নাম্বার, তোমার এই টেবিলটাতে কোন কোন কলামে নাম্বার ডাটা টাইপটা ব্যবহার করা হয়েছে তুমি লিখে ফেলবা নাম্বার। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপ গুলোই হচ্ছে হলো কি আমরা ওই স্লাইডটাতে দেখিয়ে দিয়েছি। তানভীর ভাইয়া কাইন্ডলি যদি আপনি ওই স্লাইডটাতে যান। হ্যাঁ, এই যে দেখো এখানে প্রায় 8 ধরনের ডাটা টাইপ দেওয়া আছে, শর্ট টেক্সট, লং টেক্সট। শর্ট টেক্সট আর লং টেক্সট তোমাকে এটা স্পেসিফাই করে আলাদাভাবে লিখতে হবে না, তুমি শুধু টেক্সট ডাটা টাইপ লিখলেই হয়ে যাবে। নাম্বার নিউমেরিক সেটা তো আমরা বুঝতেই পেরেছি। ইয়েস নো বা যুক্তিমূলক ডাটা টাইপ, এই ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হয় যে ভাইয়া ইয়েস নো বা যুক্তিমূলক ডাটা টাইপ কিভাবে হয়। ইয়েস নো বা যুক্তিমূলক ডাটা টাইপ হচ্ছে তোমরা সেক্ষেত্রে একদম তোমাদের সুবিধার জন্য আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিই। তোমরা সবাই ফ্লো চার্ট করেছো না? ফ্লোচার্ট করার ক্ষেত্রে দেখবা যে তোমাদের ফ্লোচার্টে কিছু যুক্তিযুক্তই থাকে, যেমন দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, তখন তুমি কিন্তু একটা যুক্তি দিয়ে এক সাইডে ইয়েস আরেক সাইডে নো লিখতা। তো এইরকম টাইপের যখন কোনো হিন্টস দেওয়া থাকবে তখন তুমি বলবা ইয়েস নো বা যুক্তিমূলক ডাটা টাইপ। তারিখ বা সময় সেটা তুমি ইজিলি দিতে পারবা। তারপর আস্তে আস্তে কারেন্সি, তারপরে হাইপার লিঙ্ক, তারপরে অ্যাটাচমেন্ট, এই 8টা ডাটা টাইপ তুমি খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবা। তারিখ বা সময়, এই ডাটা টাইপটার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে যে ভাইয়া ডেট অফ বার্থে তো আমি তারিখ বা সময় দিতে পারি। তারিখের ক্ষেত্রে তুমি চাইলে তারিখ ডেট ডাটা টাইপ দিতে পারো, সময়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই টাইম ডাটা টাইপ দিতে হবে, কিন্তু তারিখের ক্ষেত্রে তুমি চাইলে টেক্সট বা নাম্বার এই দুই ধরনের যে কোনো একটা ডাটা টাইপ দিতে পারবা। ওকে,
তার পরবর্তী টপিকটা যদি আমরা আলোচনা করি তাহলে যেটা আসতেছে যে আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিক ছিল যে রিলেশনশিপ তৈরি করা যায় কিভাবে, অথবা রিলেশনশিপ কিভাবে তৈরি করব আমরা। তো রিলেশনশিপ এর ব্যাপারটা যদি আমি আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমার প্রথমেই চলে আসে রিলেশনশিপ ডিগ্রি। রিলেশনশিপ ডিগ্রি নর্মালি 3 ধরনের হয়ে থাকে। রিলেশনশিপ ডিগ্রি 1 ডিগ্রি রিলেশনশিপ, 2 ডিগ্রি রিলেশনশিপ, 3 ডিগ্রি রিলেশনশিপ। সেটা হচ্ছে ইউনারি, বাইনারি, টার্নারি। আমরা যদি এখন 1 ডিগ্রি রিলেশনশিপ নিয়ে তৈরি এক্সাম্পল দিতে চাই অথবা তোমাদের বুঝাতে চাই, তাহলে আমরা দেখব যে 1 ডিগ্রি রিলেশনশিপ মানে এখানে যেই ছবিটা দিয়ে দেওয়া আছে ইউনারি রিলেশনশিপ, এটা দিয়ে তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে ইজিলি বুঝাই যে একজনের সাথে একজনের সম্পর্ক যদি আমি কোনোটার মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে সেটা হবে ইউনারি রিলেশনশিপ। এখন সাপোজ আমরা এটা, তোমরা কেউ এটা বুঝো নাই, আমি তোমাদের তানভীর ভাইয়ার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। তোমাদের তানভীর ভাই দেখতে খুব সুদর্শন, তোমার তানভীর ভাইয়া যদি বিয়ে করতে চায় তাহলে তো তার পেছনে মেয়েদের লাইন চলে যাবে। তো তানভীর ভাইয়া সাপোজ তোমাদের হচ্ছে লেগে তোমাদের তানভীর ভাইয়া বিয়ে করবে, ওকে, তোমাদের তানভীর ভাইয়া বিয়ে করবে, তো বিয়ের সাথে তোমাদের তানভীর ভাইয়ার সম্পর্ক। এখন কথা হচ্ছে তোমাদের তানভীর ভাইয়া কাকে বিয়ে করবে, তোমাদের তানভীর ভাইয়া যাকে বিয়ে করবে সেই মেয়ের সাথে তানভীর ভাইয়ার সম্পর্কটা কি দ্বারা রিলেটেড, বিয়ে দ্বারা রিলেটেড। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে একটা বিয়ে দ্বারা তোমাদের তানভীর ভাইয়া এবং তোমাদের তানভীর ভাইয়া যাকে বিয়ে করবে তার সম্পর্কটা রিলেটেড। এটা হচ্ছে 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ। তার পরবর্তী টপিক যদি আমরা দেখি বাইনারি রিলেশনশিপ বা 2 ডিগ্রি রিলেশনশিপ, এই ছকটা দিয়েও বোঝা যাচ্ছে না। ওকে, আমি তোমাদেরকে সিম্পল একটা উদাহরণ দিই। তোমাদের তানভীর ভাইয়া বিয়ে করবে, তাই না? তো তোমার তানভীর ভাইয়া যাবতীয় সম্পর্ক এবং তোমার তানভীর ভাইয়া বিয়ে করবে যাকে, তার যাবতীয় সম্পর্ক, এই দুইজনের সম্পর্ক কি দ্বারা রিলেটেড, বিয়ে দ্বারা রিলেটেড। তাহলে তোমাদের তানভীর ভাইয়ার উদাহরণটার মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ। তারপরে আসতেছে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ, যেটা হচ্ছে যে বিয়ে করবে কে, তোমাদের তানভীর ভাইয়া। কাকে বিয়ে করবে, যে তার বউ হবে তাকে বিয়ে করবে। এখন তাদের এই বিয়েটা সাপোজ ঘটাইছি আমি, ঠিক আছে, আমি হচ্ছে এখানে ঘটক। তো তার মানে দাঁড়ায় যে তোমাদের তানভীর ভাইয়া বিয়ে করতেছে তার বউকে। তো তোমার তানভীর ভাইয়ের যাবতীয় সম্পর্ক, তার বউয়ের যাবতীয় সম্পর্ক এবং আমার যাবতীয় সম্পর্ক, আমি ঘটক না, তো আমার যাবতীয় সম্পর্ক, এই 3টা জিনিস কি দ্বারা রিলেটেড, বিয়ে দ্বারা রিলেটেড। এটা হচ্ছে টার্নারি বা 3 ডিগ্রি রিলেশনশিপ। তানভীর ভাইয়া, আপনি কি মাইন্ড করলেন আপনার বিয়ে নিয়ে কথা বললাম? না না, মাইন্ড করার কিছু নাই, মানে বেসিক্যালি আমাকে কুরবানি করে একটা জিনিস পড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি আশা করি যে আমাকে যে আপনি কুরবানি দিলেন সেই কুরবানিটা শিক্ষার্থীদের কাজে লাগছে এবং ওরা কিছু শিখতে পারছে। তো আমি আসলে কমেন্ট বক্সে দেখতে চাই যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, নাম্বার 1 ডেটা টাইপ, এবং এখন হইতেছে ডিগ্রি রিলেশনশিপ, মানে রিলেশনশিপের ডিগ্রি, 1 ডিগ্রি রিলেশনশিপ, 2 ডিগ্রি রিলেশনশিপ, 3 ডিগ্রি রিলেশনশিপ। তো এই পর্যন্ত আমরা যতটুকু পড়ছি এইটুকু যদি তোমাদের মোটামুটি বোঝা কমপ্লিট হয়ে থাকে এবং তোমরা যদি মোটামুটি বুঝতে পারো, এবং তোমার যদি মনে হয় যে না আদর ভাই যে তানভীর ভাইরে কোরবানি দিল সেই কোরবানি দেওয়াটা যথার্থ ছিল, তাহলে দ্রুত চ্যাট বক্স না, কমেন্ট বক্সে লিখে জানাও যে হ্যাঁ তানভীর ভাইরে কুরবানি দেওয়া কারেক্ট ছিল এবং আমি সবকিছু বুঝতে পারছি। তো যেহেতু সবকিছু বুঝতে পারছো তো সেটা জানাও, মানে আমাদেরকে চ্যাট বক্সে জানাও, চ্যাট বক্সের দিকে তাকায় আছে জানতে চাই। একজন লিখছে এক্সাম্পলটা সুন্দর হয়েছে, ভালো মতো বুঝছি, ভেরি গুড। তোমার একটা এক্সাম নিতে হবে, সেই এক্সামে আমি কোয়েশ্চেন দিব, দেখো কি করো। একজন লিখতেছে ভাইয়া উল্টো স্বপ্ন দেখতেছে বিয়ের, কোন ভাইয়ের কথা বলছো বুঝি নাই। একজন লিখছে সেরা হইছে, হ্যাঁ ভাই সেরা হইছে আমি জানি, বুঝতে পারছো নাকি সেটা বলো। ইমরানিমুল লিখছে কোরবানি সফল, গুড, ভেরি নাইস। আদর ভাইয়ের অনেক মানে কি বলবো সওয়াব হইছে। হোসেন ভুইয়া লিখছো ক্লিয়ার, মরিয়ম চাঁদমিন লিখছো হ্যাঁ। জাওয়াদ আহমেদ লিখছো লেটে আসছো, আই গেস ভাই তোমরা জানো যে লেটে আসলে তোমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যারা শুরু থেকে ক্লাসে থাকতে পারো না, যাদের আসতে একটু লেট হয়েছে, তোমরা জানো যে আমাদের এই যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে আরেকবার মানে তানভীর ভাইকে কিভাবে কুরবানি দিতে হবে এই জিনিসটা আরেকবার শুনলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে, তাহলে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তোমরা চালু আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে গেলে তোমরা আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিডিওটা ওখানে আপলোডেড অবস্থায় পাবা, দেন তোমরা ওইখান থেকে আরেকবার দেখে নিতে পারো, যাতে তোমাদের শিখতে আরেকটু হেল্প হয় বা তোমরা একটু ভালোভাবে শিখতে পারো। তো ইনশাল্লাহ সমস্যা হবে না। সবাই মোটামুটি লেখছো যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি নাইস। একজন লেখছো, একজন আমাকে বলছো তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে। আচ্ছা ভাই, ওকে ঠিক আছে, করবো না, কোনো সমস্যা নাই।
আর আগে তোমরা হচ্ছে আইসিটি বুঝো, আইসিটি বুঝতে পারলে পরে বিয়ের সাথে সবকিছুই করা যাবে। সো আই থিঙ্ক এই পর্যন্ত ভাইয়া মোটামুটি স্টুডেন্টরা সবাই ক্লিয়ার। আমি অনেকের কাছ থেকেই দেখতে পাচ্ছি হ্যাঁ যে ওরা লিখছে যে ওরা ক্লিয়ারলি বুঝছে। তাহলে ভাইয়া তার মানে ভাই আমরা আই গেস পরবর্তী টপিকে মুভ অন হ্যাঁ, করতে পারি। পরবর্তী টপিকে চলে যেতে পারি। তো পরবর্তী টপিকটা আসতেছে যে রিলেশনশিপ টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য দুইটা শর্ত প্রয়োজন হয়। তার আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যে আসলে রিলেশনশিপের প্রকারভেদ, মানে তুমি যে রিলেশনশিপ দুইটা টেবিলের মধ্যে তৈরি করবা সেটা কোন প্রকারভেদের মধ্যে তৈরি করবা। তো রিলেশনশিপ তৈরি করার রিলেশনশিপের প্রকারভেদ আসতেছে হচ্ছে গিয়ে তিনটা: ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, এই তিন ধরনের রিলেশনশিপ তৈরি করার জন্য পূর্ব শর্ত হিসেবে আমরা দুইটা শর্ত বিবেচনা করি, যেটা হচ্ছে দুইটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার দুইটা বেসিক শর্ত। সেই দুইটা শর্ত হচ্ছে যে টেবিল দ্বয়ের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। আমি আবারও বলতেছি যে টেবিল দ্বয়ের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। যদি টেবিল দ্বয়ের মধ্যে কমন ফিল্ড থাকে তাহলেই আমরা বলতে পারবো যে ওই টেবিল দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব। সেই কমন ফিল্ড কি হতে পারে? সেই কমন ফিল্ডের নামটা এক হতে পারে। যেমন সাপোজ রোল, দুইটা টেবিল দেওয়া আছে, একটা টেবিলে রোল নাম্বার দেওয়া আছে, অপর টেবিলেও রোল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে রোল। সেই রোলের অথবা হতে পারে যে কমন ফিল্ডের ডেটা টাইপটা সেম, সাপোজ টেক্সট ডেটা টাইপ অথবা নাম্বার ডেটা টাইপ সেম হতে পারে, ফিল্ডের সাইজ সেম হতে পারে, ফিল্ডের ফরম্যাট সেম হতে পারে। তারপর আসতেছে যে ডেটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে বিবেচনা করতে হবে। যে দুইটা টেবিল দেওয়া থাকবে সেই দুইটা টেবিলের প্রাইমারি কি, যে কোনো একটা ফিল্ড প্রাইমারি কি ফিল্ড হিসেবে চিহ্নিত করতে পারলেই তুমি রিলেশনশিপ তৈরি করতে পারবা। তো চলে যাও আমরা দেখি কিভাবে হচ্ছে রিলেশনশিপ তৈরি করব। তো রিলেশনশিপ, তো এর পরবর্তী এটা আসতেছে রিলেশনশিপের প্রকারভেদ: ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ। আমরা আগে বুঝবো যে এই তিনটা রিলেশনশিপ কিভাবে ঘটে, তারপর এই তিনটা রিলেশনশিপ টেবিলের মধ্যে কিভাবে স্থাপন করা যায়। ওকে, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যদি নিয়ে আমরা বিবেচনা করি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তোমরা এই কথাটা দ্বারাই তো বুঝতে পারতেছো। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ। তার মানে একজনের সাথে একজনের সম্পর্ক ওয়ান টু ওয়ান, একজনের সাথে দুইজনের সম্পর্ক ওয়ান টু মেনি, একজনের সাথে অনেকজনের সম্পর্ক সেটা হচ্ছে মেনি টু মেনি, সরি, অনেকজনের সাথে অনেকজনের সম্পর্ককে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। এটা তোমরা অন্যভাবে নিও না, এটা আমরা টেবিলের মধ্য দিয়ে বিবেচনা করি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলের একটি ডেটার সাথে অন্য আরেকটি টেবিলের একটি ডেটার সম্পর্ককে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তারপর আসতেছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলের একটি ডেটার সাথে অন্য একটি টেবিলের একাধিক ডেটার সম্পর্ককে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। আর মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে অনেকগুলো টেবিলের অনেকগুলো ডেটার সাথে অন্য অনেকগুলো টেবিলের অনেকগুলো ডেটা সম্পর্ককে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। আমি আরেকটু ইজি করে বলতেছি, এই তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে দেখো তিনটা টেবিল আছে, তিনটা টেবিলের দুইটা ফিল্ড একটা টেবিলের দুইটা ফিল্ডের সাথে মিলে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি তিনটা টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারতেছি না। এখানে প্রথম টেবিলে কোড নং, দ্বিতীয় টেবিলের আইডি নং, তৃতীয় টেবিলে দেখো কোড নাম্বার আইডি নাম্বার দুইটাই আছে। তার মানে তৃতীয় টেবিলের কোড নং এর সাথে প্রথম টেবিলের সম্পর্ক স্থাপন সম্ভব, আবার তৃতীয় টেবিলের আইডি নং এর সাথে দ্বিতীয় টেবিলের আইডি নং এর সম্পর্ক স্থাপন সম্ভব। তার মানে বলতে পারতেছি এখানে মেনি টু মেনি রিলেশনশিপ রয়েছে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা কোশ্চেনটা দেখে কিভাবে বুঝবো যে এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে নাকি এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে নাকি এখানে মেনি টু মেনি রিলেশনশিপ আছে। সেখানে আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় একটা সিম্পল ট্রিক্স দিতাম। সেই ট্রিক্সটা হচ্ছে তুমি কোশ্চেন দেখে ফার্স্টে বুঝে যেতে পারো যে এখানে কোন ধরনের রিলেশনশিপ হতে পারে। কোশ্চেনটা দেখে তুমি বুঝবা যদি তোমার কোশ্চেনে দুইটা টেবিল দেয়া থাকে তাহলে সেই দুইটা টেবিলের মধ্যে হয়তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে, নয়তো ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে। কিন্তু যদি তোমার কোশ্চেনে দুইটার বেশি টেবিল দেওয়া থাকে, দ্যাট মিনস তিনটা টেবিল দেওয়া থাকে, তার মানে তখন সেখানে মেনি টু মেনি রিলেশনশিপই হবে। তো এখন কথা হচ্ছে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি রিলেশনশিপটা কিভাবে বুঝবো? ওই যে আমি বলে দিলাম যে একটা ডেটার সাথে একটা ডেটার সম্পর্ক আর একটা ডেটার সাথে অনেকগুলো ডেটার সম্পর্ক হলেই তুমি বুঝে যাবা কোনটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আর কোনটা মেনি টু মেনি রিলেশনশিপ। এখন যদি আমরা একটু একদম যে কোনো একটা কোশ্চেন তানভীর ভাইয়া দেখি, যে প্রথম কোশ্চেনটাই যদি সাপোজ দেখি তাহলে ওদেরকে একটু বোঝাতে পারবো। একদম প্রথম কোশ্চেনটা দেখো, এখানে আমাদের সম্পর্ক স্থাপন গহ নম্বরে বলছে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। তো
তো এই গহ নাম্বার কোশ্চেনটা আনসার করার জন্য আমাদের কি করতে হবে, যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা এটার জন্য আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে। দুইটা শর্ত যদি আমাদের পূরণ করে তাহলে আমরা ভাববো যে এখানে সম্পর্ক স্থাপন সম্ভব। দুইটা শর্ত কি কি ছিল? প্রথম শর্ত হচ্ছে যে টেবিল দ্বয়ের মধ্যে কমন ফিল্ড থাকতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে টেবিল দ্বয়ের একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহৃত হতে হবে। তুমি দেখো প্রথম টেবিলটাতে রোল নাম্বার প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং দ্বিতীয় টেবিলটাতেও রোল নাম্বার প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর তুমি আরেকটা জিনিস দেখো, দুইটা টেবিলের মধ্যে রোল নাম্বার কি একভাবে বিবেচিত হয়েছে না, যে 101 101 102 102 103 103, দ্যাট মিনস এই টেবিলটার মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা সম্ভব। ওকে, আমরা যদি এখন পরবর্তী টপিকে চলে যাই তানভীর ভাইয়া। ভাই এখানে একটা কোয়েশ্চেন ছিল, সে আই গেস শফিকুল ইসলাম সানজিদ একটা কথা জিজ্ঞেস করছিল, সেটা হচ্ছে মেনি টু ওয়ান নিয়ে একটু বলবেন ভাই। মানে আই গেস ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এটা নিয়ে কনফিউজ। মেনি টু ওয়ান একদমই সেম, ঠিক আছে? আচ্ছা, ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান একদমই সেম, জাস্ট হচ্ছে উল্টা করে দিলেই হয়, যে এটা তোমার স্পেসিফাই করতে হবে না। এটা তোমার কাছে কনফিউশন লাগতে পারে, কারণ তুমি হয়তোবা মাহবুবুর রহমানের বইটা পড়ে হয়তোবা এটাতে কনফিউজড হয়েছো। আমাদের বাজারে অনেকগুলো বইয়ের মধ্যে 4টা সম্পর্ক বলা হয়, কিন্তু আসলে সম্পর্ক 3টা, 1-to-1, 1-to-many, many-to-many। তো ওই 1-to-many কে উল্টা করে many-to-1 হিসেবেও বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে তোমার প্রবলেম নেই, তুমি যদি কোশ্চেনে 1-to-many লিখো সেটাও হবে, তুমি যদি লিখো many-to-1 সেটাও হবে, একদম সেম আনসারই কিন্তু আসে, যে একটা ডেটার সাথে অনেকগুলো ডেটার সম্পর্ক। আর many-to-1 যদি তুমি চিন্তা ভাবনা করো, তুমি যদি উল্টা করে দেখো, তাহলে অনেকগুলো ডেটার সাথে একটা ডেটার সম্পর্ক, সেটাই হচ্ছে many-to-1 রিলেশনশিপের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, তার পরবর্তী টপিকটা আমরা দেখে যাই। ভাই স্ক্রিনে আরেকটা কোশ্চেন আছে, আপনি যদি একটু দেখেন, সেটা হচ্ছে জাওয়াদ আহমেদ জিজ্ঞাসা করছে যে মোট 3 প্রকার হবে না 4 প্রকার? মোট 3 প্রকারই হবে ভাইয়া। কিছু কিছু রাইটার 4 প্রকার হিসেবে বলে থাকে, এই যে আমি তোমাকে মাত্র বলে দিলাম যে মেইনলি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, 1-to-many রিলেশনশিপ, many-to-many রিলেশনশিপ। তবে কিছু কিছু রাইটার 1-to-many রিলেশনশিপের আরেকটা প্রকারভেদ হিসেবে ধরে many-to-1 রিলেশনশিপ। তো তুমি 3টা প্রকারভেদ হিসেবেই পড়বা, কারণ আমাদের ম্যাক্সিমাম রাইটাররাই 1-to-many, দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি 2 নাম্বারটাতে 1-to-many অথবা many-to-1 রিলেশনশিপ, এই দুইটা কিন্তু একদম সেম, ঠিক আছে? তো এটাকে কিছু কিছু রাইটার হচ্ছে গিয়ে আরেকটা আলাদাভাবে প্রকারভেদ হিসেবে ধরেছে, কিন্তু তুমি 3 প্রকারের হিসেবে বিবেচনা করবা, কারণ বোর্ড কোশ্চেন যখন সলভ করতে গেলে দেখা গেছে কিছু কিছু টিচার বলেছে যে এটা 3 প্রকার দিয়ে বিবেচনা করা হয়, ঠিক আছে? তো তুমি এটা নিয়ে টেনশন নিও না, এরকম কনফিউজিং কিছু তোমার কোশ্চেনে আসবে না যেটা নিয়ে তুমি কনফিউজ হবা যে আসলে কি 4 প্রকার নাকি 3 প্রকার, ঠিক আছে? মেইনলি 3 প্রকার, কিন্তু কিছু কিছু রাইটার বলতেছে 4 প্রকার। তুমি কোশ্চেনে আনসার করবা এটা 3 প্রকার, ঠিক আছে? যে রিলেশনশিপের প্রকারভেদ হচ্ছে 3টা, 1-to-1, 1-to-many, many-to-many। আর 1-to-many আরেকটা পার্ট হিসেবে বিবেচনা করতে পারি আমরা many-to-1। ওকে, এক্স্যাক্টলি ভাই, আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হইতেছে আমরা হচ্ছে সবাই অনেকে কি করি, আমরা এতটাই বুকিশ, আমরা বেসিক্যালি বই পড়ি, আসলে প্র্যাকটিক্যালি আমরা খুব কম মানুষই ট্রাই করি এই জিনিসগুলো করা। ফর এক্সাম্পল, আমি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যদি কথাটা বলি, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পড়তেছি, এত কিছু করতেছি, এত রিলেশনশিপ দেখতেছি, এত ডিগ্রি দেখতেছি, এত কিছু করতেছি, বাট আমরা আসলে কয়জন রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, কোন রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করছি আমরা কয়জন? দ্যাটস দ্য পয়েন্ট। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যদি কথা বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের খুব কমন একটা অ্যাপ্লিকেশন, যেটা খুব কমন একটা সফটওয়্যার যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। তো তুমি যদি মাইক্রোসফট এক্সেস নিয়ে জীবনে কোনোদিন কাজ করে থাকো, এবং ওখানে যদি মাইক্রোসফট এক্সেস ইউজ করে যদি জীবনে কোনোদিন দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ ক্রিয়েট করে থাকো, তুমি ওখানে দেখতে পারবা যে ওখানে আসলে 1-to-many আর many-to-1 এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করে না। ওরা বেসিক্যালি 1-to-many কে যা দেখায়, many-to-1 কে একই জিনিসই শো করে। মানে কম্পিউটার স্ক্রিনে তুমি দেখবা যে 1-to-many তে যা শো করতেছে, many-to-1 এ একই জিনিসই শো করতেছে। তো বেসিক্যালি তুমি যখন একটা প্র্যাকটিক্যালি এরকম একটা অ্যাপ্লিকেশন ইউজ করো, বা প্র্যাকটিক্যালি তুমি যখন কোনো সফটওয়্যার ইউজ করবা, তখন তুমি নিজেও দেখবা যে আসলে 1-to-many আর many-to-1 এর ভিতরে কোনো ডিফারেন্সিয়েট করা হয় না। সো সেই কারণে আই গেস আমরা এই জিনিসটাতেই মোটামুটি মানে কনফিউশন না রেখে আমরা এই জিনিসটাতেই মোটামুটি ফিক্স থাকতে পারি যে রিলেশনশিপ বেসিক্যালি 3 প্রকার, যেটা তোমরা স্লাইডেও দেখতে পাচ্ছ, যেটা নিয়ে আদর ভাই অনেকক্ষণ ধরে কথা বললেন। 1-to-1 রিলেশনশিপ,
ওয়ান টু মেনি রিলেশনশিপ অ্যান্ড মেনি টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই বা কনফিউজ হওয়ার কোনো দরকারও নাই, ইটস দ্য বেসিক্যালি দ্য সেম থিং। বেসিক্যালি ওয়ান টু মেনি উল্টাই দিলেই তো মেনি টু ওয়ান হয়, মেনিটারে সামনে নিয়ে গেলাম, ওয়ানটারে পিছনে নিয়ে আসলাম, দ্যাটস ইট। এছাড়া কিছু না, থিওরিটিক্যালি কোনো ডিফারেন্স নাই, প্র্যাকটিক্যালি তুমি যদি কোনো সফটওয়্যার ইউজ করো বা অ্যাপ্লিকেশন ইউজ করো তখনও তুমি দেখবা যে মেনি টু ওয়ান আর ওয়ান টু মেনির ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন করা হয় না। তো সেই কারণে 4 প্রকার নিয়ে কনফিউজ থেকো না। একজন লেখছো ভাই এমসিকিউ তে আসলে কোনটা আনসার করবো, 3 প্রকারই আনসার করবো। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশনের দিক থেকে যদি দেখি সেখানেও আমরা 3 প্রকার দেখি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বই পুস্তকের কথা বলি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ বইতে 3 প্রকার হিসেবেই লেখা আছে। তো সেই কারণে আমার এবং আদর ভাইয়ের এটাই কথা যে এটা নিয়ে আর কনফিউশনের কিছু নেই, কনফিউজড হওয়ার দরকার নেই। আসলে কি লিখে দেবো, 3 প্রকার লিখে দিব, দ্যাটস ইট, ডান। হ্যাঁ তানভীর, তুমি খুব সুন্দরভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছো। তো তোমাদের তানভীর ভাইয়া বললো যেটা, সেটাই আসলে এক্স্যাক্টলি আমার আনসার ছিল, যে এটা নিয়ে ডিফারেন্সিয়েট করার কিছু নেই অথবা কনফিউজ হওয়ার কিছুই নাই। তোমরা এমসিকিউ তে যদি আসে, আমার এক কথায় উত্তর হচ্ছে তোমরা 3 প্রকার আনসার যেটা থাকবে সেটাই দাগাবা। ওকে, কনফিউশন শেষ হয়েছে না? এখন চলো আমরা পরবর্তী টপিকটা দেখি, যে এসকিউএল কমান্ড। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? যে এসকিউএল কমান্ড আমরা কিভাবে করব। তো এসকিউএল কমান্ড নিয়ে কাজ করার সময় আমাদেরকে, এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেইনলি টেবিল তৈরি করা হয়। কি করা হয়? টেবিল তৈরি করা হয়। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া, তো আমরা তো এইচটিএমএল এও টেবিল তৈরি করে আসছি, আবার চ্যাপ্টার 6 এও টেবিল তৈরি করব, তো এখানে তো আমরা স্বাভাবিকভাবে কনফিউজ হয়ে যাব না যখন একটা কোশ্চেনে টেবিল দিয়ে দিবে আর যদি বলে আমাদের টেবিল তৈরি করো? এই একটা কনফিউশনের জন্য 2017 ব্যাচের যে কোশ্চেনটা ছিল সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই চ্যাপ্টার 6 থেকে যে কোশ্চেনটা আনসার করেছিল তারা ভুল আনসার করেছিল। কারণ হচ্ছে তোমার ওইখানে লেখা ছিল, চ্যাপ্টার 6 থেকে যে কোশ্চেনটা ছিল সেখানে লেখা ছিল গহ নাম্বারে যে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য উদ্দীপকের টেবিলটি তৈরি করো। তো টেবিল তৈরি করো এই কোশ্চেনটা যখন আসে না, তখন স্টুডেন্টরা কিন্তু ভাবে যে ও টেবিল তৈরি করবো, আমি এইচটিএমএল এর মাধ্যমে টেবিল তৈরি করে ফেলবো। ওকে, তার পরবর্তীতে এটা একদম স্পেসিফিক্যালি আসে যে উদ্দীপকের টেবিলটি তৈরি করো, সেটা হচ্ছে এইচটিএমএল এর জন্য, আর উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে আসবে। তোমরা কি কোশ্চেনটার জন্য বুঝতে পারছো না কোশ্চেনটা কিভাবে আসবে? যে তোমার যদি বলা থাকে উদ্দীপকের টেবিলটির জন্য এসকিউএল কমান্ড করো, তাহলে তুমি আজকে যেটা শিখবা সেটা আনসার করবে, আর উদ্দীপকের টেবিলটি তৈরি করো তাহলে সেটা আমরা আনসার করবো চ্যাপ্টার 4 এ যে এইচটিএমএল শিখেছি সেটার মাধ্যমে। ওকে, তো এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করা একদমই ইজি। ওকে, তো এসকিউএল এর মাধ্যমে টেবিল তৈরি করার জন্য আমরা মেইনলি 4টা জিনিস মাথায় রাখবো। একটা জিনিস খেয়াল রাখো, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? তো চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা ডেটাবেস তৈরি করা থেকে শুরু করে এটা প্রপার ম্যানেজমেন্ট করার সবকিছুই কিন্তু এই ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়তেছে। তো তার মানে তুমি এসকিউএল এর মাধ্যমে একটা টেবিল তৈরি করতে পারবা, সেই টেবিলটার মধ্যে ডাটা এন্ট্রি দিতে পারবা, সেই টেবিলটার ডাটাগুলোকে আপডেট করতে পারবা, সেই টেবিলটা থেকে ডাটাগুলোকে ডিলিট করতে পারবা। আজকে আমরা মেইনলি এই 4টা কোশ্চেনের আনসার দিতেছি। এর জন্য তোমাদেরকে 4টা জিনিসই শিখাবো, সেটা হচ্ছে ডাটা ডেফিনেশন, ডিলেট অপারেশন, ইনসার্ট অপারেশন এন্ড আপডেট অপারেশন। আমরা এই 4টা জিনিস নিয়ে আজকে কাজ করব। তো ডাটা ডেফিনেশন মেইনলি কি করে? ডাটা ডেফিনেশন মেইনলি করে তোমার একটা টেবিল হেডিং যে রোটা আছে না, সেই রোটা তৈরি করার জন্য ডাটা ডেফিনেশন লাগে। ওকে, তো তোমরা যদি তানভীর ভাই, আমরা যদি কোশ্চেনটাতে চলে যাই, যে কোশ্চেনটাতে এসকিউএল কমান্ড করতে বলেছিল, দেখো এই কোশ্চেনটা যদি তোমরা দেখো, দিনাজপুর বোর্ড 2019 বলছে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। বলেছে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড, মানে আমি জাস্ট টেবিলটা তৈরি করব, আমার এখানে কিন্তু কোন রকমের ডাটা ইনপুটও করতে বলে নাই, কোন রকমের ডাটা ডিলিটও করতে বলে নাই, কোন রকমের ডাটা তোমার আপডেটও করতে বলে নাই। ওকে, তো আমরা যদি এই টেবিলটা তৈরি করি, টেবিলটা তৈরির জন্য ডাটা ডেফিনেশনের প্রথম পার্টটাই আসতেছে তোমার প্রথম যেই রোটা, আইডি, স্যালারি, জেডেট এন্ড ফটো, ঠিক আছে? আইডি, স্যালারি, জেডেট এন্ড ফটো। তো সেই ক্ষেত্রে আমরা টেবিলটা ডেফিনেশন অথবা টেবিলটা তৈরির জন্য প্রথম যে ট্যাগটা চলে আসবে সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। যে কমান্ডটা চলে আসবে সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। তানভীর ভাই, এখন আমরা ওইখানে চলে গেলে ইজিলি ওদেরকে বোঝাতে পারবো। হ্যাঁ, দেখো ক্রিয়েট টেবিল, টেবিল নেম,
তুমি যখন একটা টেবিল তৈরি করতে যাবা, সেই টেবিলের তো অবশ্যই একটা টেবিল নেম দেয়া থাকবে। আমরা টেবিল তৈরির জন্য যেই ধরনের আমরা যেই ধরনের এইচটিএমএল এ টেবিল তৈরি করার ক্ষেত্রে ক্যাপশন ব্যবহার করতাম, খেয়াল আছে? সেটা তো একটা টেবিলের নাম হিসেবে ব্যবহার করতাম। সেই টেবিলের নামটাই তুমি ক্রিয়েট টেবিলের পরে লিখবা। এবং এবং তুমি এখানে দেখো যে ব্র্যাকেটে দেয়া আছে, এখানে একটা ব্র্যাকেট দেয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি তোমার ডেটা লিমিটটা লিখবা। এখন তুমি যদি আমাকে কোশ্চেন করো যে ভাইয়া ডেটা লিমিটটা কি, আসলে ডেটা লিমিট তো আমি বুঝি না, তাই না? তো তোমরা যারা অনেকেই ফোন ইউজ করো, তাই না? তো এই প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যামসাং এর ফোনে হয় যে তুমি বেশি বড় নাম দিয়ে কোনো নাম্বার সেভ করতে পারো না। নাম্বার সেভ করার ক্ষেত্রে দেখা যায় কি যে তুমি 4টা 5টা 7টা ডিজিট দিছো, তারপর হচ্ছে হলো গিয়ে আর তুমি লিখতে পারতেছো না, তাই না? তো এই যে দেখতে পারতেছো না যে তুমি বেশি নাম্বার দিয়ে কোনো বেশি ডিজিট দিয়ে কোনো নাম সেভ করতে পারতেছো না, সেক্ষেত্রে স্বল্প সংখ্যক ডিজিট দিয়ে নাম সেভ করতেছে। দ্যাট মিনস স্যামসাং কি করেছে, তোমার সেখানে ডাটা লিমিট দিয়ে দিয়েছে যে তুমি যদি কোনো নাম্বার সেভ করতে চাও তাহলে শর্ট একটা নাম দিয়ে তোমাকে ওই নাম্বারটা সেভ করতে হবে। এই জিনিসটাই হচ্ছে ডাটা লিমিট। তুমি যদি তোমার টেবিল নেমে ডাটা লিমিট সাপোজ 30 দিয়ে দিয়েছো, ঠিক আছে? তো তুমি যদি ডাটা লিমিট 30 দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে হলো গিয়ে 30টা ডিজিটের বেশি কেউ টেবিল নেম হিসেবে সিলেক্ট করতে পারবে না। এখন সাপোজ আমি টেবিল নেম যদি আমার নাম দিতে চাই আদর, তো আমার নাম আদরে কয়টা ডিজিট আসতেছে? 4টা, এ ডি ও আর। এই 4টা ডিজিট কিন্তু আমি লিখতে পারবো। এখন তোমার তানভীর, আমি যদি ডিজিট লিমিট দেই 4, তোমাদের তানভীর ভাইয়ের নাম কিন্তু আবার লিখতে পারবো না, কারণ তানভীরের নামটা লিখতে গেলে আমার কিন্তু 6টা ডিজিট দরকার হয়। তখন সেক্ষেত্রে আমার তোমার তানভীরের নাম কি হয়ে যাবে যে TANV, শেষ, আই আর মাঝখানে নাই, তাই না? তো এটাই হচ্ছে হলো তোমার ডেটা লিমিট হিসেবে বিবেচিত হবে। তারপরে তুমি দেখো ডেটা টাইপ 1 ব্র্যাকেট কলাম 1 লিখে দিছি, ডেটা টাইপ 2 ব্র্যাকেট কলাম 2 লিখে দিয়েছি। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কলাম গুলো আগে হবে, ডেটা টাইপ গুলো একটু পরে হবে, ঠিক আছে? তো কলাম নেমটা তোমাকে আগে লিখতে হবে, ডেটা টাইপটা তোমাকে পরে লিখতে হবে। তো কলাম নেম হচ্ছে, প্রথম কলাম নেম সাপোজ হচ্ছে লিখে নেম, তুমি নেম লিখবা। নেমের ডেটা টাইপ কি? টেক্সট, তুমি টেক্সট লিখবা। সেক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া অনেক জায়গায় তো টেক্সট লেখা থাকে না, ক্যারেক্টার লেখা থাকে। টেক্সট চাইলে তুমি লিখতে পারো, তুমি যদি টেক্সট না লিখো তাহলে ক্যারেক্টার লিখতে গেলে তোমাকে শুধু 4টা ডিজিট লিখতে হবে, CHAR, 4, CHAR, এটা দিয়ে মিন করা হয় ক্যারেক্টার। এটা দিয়ে কি মিন করা হয়? ক্যারেক্টার। তারপরে তুমি দ্বিতীয় কলাম নেম যদি চিন্তা ভাবনা করতে চাও, দ্বিতীয় কলাম নেম আসতেছে রোল সাপোজ, তো রোল লিখবা। রোলটা কোন ধরনের ডেটা টাইপ? নাম্বার, তুমি লিখবা NUMBER, এবং সবগুলো বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আপার কেস তোমাকে বিবেচনা করতে হবে সেক্ষেত্রে। তারপরে আসতে পারে ডেট অফ বার্থ, তুমি ডেট অফ বার্থ লিখলা, তারপরে সেটার ডাটা টাইপ হতে পারে টাইম অথবা ডেট অথবা টেক্সট অথবা নাম্বার, তুমি যেটা দাও সেটা তোমাকে লিখবে, এবং অবশ্যই তোমাকে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে আসতেছে কলাম 4। কলাম 4-এ তুমি হচ্ছে হলো গিয়ে যেটা দেওয়া থাকবে, সাপোজ তোমার দেয়া আছে স্যালারি, অথবা তোমার দেয়া আছে হচ্ছে হলো গিয়ে জয়নিং ডেট, তো তুমি সেটা দিয়ে খুব সুন্দরভাবে এখানে লিখে ফেলতে পারবা, ঠিক আছে? তার পরবর্তী স্লাইডে আসতেছে তোমার দ্যাট ইনসার্ট অপশন। ভাই একটু যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন ছিল। প্রথমত ভাই আপনি তো আমার নামের বানান ধ্বংস করে দিয়েছেন। মানে বেসিক্যালি আজকে আমি যে লেভেলে কুরবানি হইতেছি, মানে হচ্ছে কতবার কুরবানি দিবেন, মানে যাই হোক। একজন ভাই একটা কোয়েশ্চেন করছিল, সেটা হচ্ছে ভাই ফটো এর জন্য কি ডাটা টাইপ ব্যবহার করব? কিটা ব্যবহার করবা? তানভীর ভাইয়া তুমি যদি হচ্ছে হলো গিয়ে ওই ডাটা টাইপের ইসে চলে যাও, তাহলে হচ্ছে হলো গিয়ে আমি ওকে ইজিলি বুঝাতে পারবো। এই যে দেখো এখানে অ্যাটাচমেন্ট দেয়া আছে 8 নাম্বার অপশনটা, ঠিক আছে? তুমি যদি কোনো ফটো অ্যাটাচ করতে চাও তাহলে তুমি অ্যাটাচমেন্ট ডাটা টাইপ ব্যবহার করবা, তাহলেই তুমি হচ্ছে গিয়ে হাইপার লিঙ্ক। আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিই, হাইপার লিঙ্ক হচ্ছে হলো গিয়ে তুমি যদি কোনো লিঙ্ক তোমার টেবিলে ব্যবহার করতে চাও, ব্যবহার করা আছে সাপোজ কোনো লিঙ্ক, ওই যে ওরকম বলা থাকে না http www.tanvirbhaiya.com, ঠিক আছে? তো এই যে এই লিঙ্ক ব্যবহার করতে গেলে তুমি হাইপার লিঙ্ক ব্যবহার করবা। তারপর আসতেছে হচ্ছে হলো গিয়ে কারেন্সি, কোনো ধরো টাকা, ডলার, ইউরো, এগুলোর জন্য কারেন্সি। আর অ্যাটাচমেন্ট কেন ব্যবহার করব? কোনো ছবি সংযোজন করতে হলে আমি অ্যাটাচমেন্ট ডাটা টাইপ ব্যবহার করব। ওকে, তোমার কোশ্চেন ক্লিয়ার? আসলে কোশ্চেনটা কে করেছে আমি দেখিনি, হ্যাঁ দেখছি, শফিকুল ইসলাম সঞ্জীব। তুমি কি পেয়েছো তোমার আনসার? ওকে, তারপরে আমরা চলে যাই তানভীর ভাইয়া।
চলো। হ্যাঁ ভাইয়া, তো বেসিক্যালি তোমরা অনেকে এখানে কোয়েশ্চেন করছিলে, আমরা মোটামুটি চেষ্টা করতেছি তোমাদের সবার কোয়েশ্চেন গুলো আনসার করার। শফিকুল ইসলাম সানজিদ একটা কোয়েশ্চেন করছিল, এটাকে সাব্বির আহমেদ একটা কোয়েশ্চেন করছিল, এমসিইউ তে আসলে কয়টা দিব, তিনটা রিলেশনশিপ নাকি চারটা রিলেশনশিপ, যেটা আমি আর আব্দুল ভাই অনেকক্ষণ ধরে বুঝাইছি যে তিনটা রিলেশনশিপ। তো আমি ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে তোমরা যারা কোয়েশ্চেন করো আমরা মোটামুটি চেষ্টা করি আনসার দেওয়ার। তো চেষ্টা করবা একটু ফিডব্যাক দেওয়ার, মানে আমাদের মাঝে মাঝে কনফিউজ লাগে এখান থেকে যে আসলে তোমাদের বুঝাইতে পারছি নাকি পারি নাই। কারণ তোমাদের তো আর আমরা দেখতে পারি না, ক্লাসে আমরা যখন পড়াই আমরা তোমার চেহারা দেখলে বুঝি যে তুমি আসলে বুঝছো নাকি হ্যাঁ, বুঝো নাই। ক্লাসের পড়ানো আর এখানে তানভীর, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, জি ভাই, তানভীর definitely। এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে যে ক্লাসে পড়ানো আর অনলাইনে পড়ানোর মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। কারণ ক্লাসে যখন আমি ক্লাস নেই তখন কিন্তু দেখা যায় তোমাদের চেহারার দিকে তাকালে অথবা তোমাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে হ্যাঁ এই ছেলেটা বুঝে নাই, ওকে হচ্ছে গিয়ে আরেকটু ভাবে বুঝাই। আর রাইট তানভীর, আমরা হচ্ছে গিয়ে এরকম ভাবে কিন্তু বুঝে ফেলি, কিন্তু আসলে অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না যে কিভাবে হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট বুঝছে কি বুঝে নাই। তো সেক্ষেত্রে তোমরা যদি একটু ফিডব্যাক দাও তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, যে আমরা ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি বুঝে গেছো। জাওয়াদ আহমেদ বলেছে ফেডেড ফেস। ভাই আসলে ভাইয়া মানে হয়তোবা তোমার হচ্ছে প্রবলেম। আপনার আপনার ভাই মানে আপনার ছবি মাঝখানে আটকায় আটকায় যেতেছে, তো এটা একটা ও ইস্যু, আচ্ছা মানে আচ্ছা এটা আচ্ছা আমিও আচ্ছা। দেখতেছি অনেকক্ষণ ধরে, বাট ভাই সমস্যা নেই, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আমরা আই থিঙ্ক শোনাটাই বেশি ইম্পর্টেন্ট, দেখা যাওয়া অত ইম্পর্টেন্ট না। তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ চলবে। আর হ্যাঁ, আমি আসলে হয়তো বা একটু নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। চলো আমরা তানভীর পরবর্তী টপিকটা একটু দেখি। কিন্তু আমরা পরবর্তী বিষয় যে ইনসার্ট অপারেশন চলে আসছে স্ক্রিনে। ইনসার্ট ইনসার্ট অপারেশন। তো ইনসার্ট অপারেশনটা মেইনলি আমরা কেন ব্যবহার করব? আমাদের গহ নাম্বারের কোশ্চেনটা ছিল উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য। আমাদের কিন্তু কোশ্চেন হয়ে গেছে অলরেডি, আমরা কিন্তু আর কোনো কিছু লিখবো না। কিন্তু আমাদের এই এসকিউএল রিলেটেড আরো ধরনের কোশ্চেন আসতে পারে, সেজন্য আমি তোমাদেরকে ইনসার্ট অপারেশনটা নিয়ে আসছি। যে ইনসার্ট অপারেশন কেন ব্যবহার করব? ইনসার্ট অপারেশন ব্যবহার করব মেইনলি যে তোমার যেই টেবিলটাতে দেয়া আছে সেই টেবিলটাতে ডেটা ইনপুট করার জন্য, সেই টেবিলটাতে ডেটা ইনপুট করার জন্য। সাপোজ তোমাদের টেবিল দেয়া আছে নেম, রোল, আইডি। ওকে, তো এই নেম, রোল, আইডি দিয়ে আমরা একটা টেবিল তৈরি করলাম ক্রিয়েট টেবিলের মাধ্যমে। ওকে, এখন আমরা সেই টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব অথবা ডেটা ইনপুট করব। এটার জন্য আমাদের যেই কমান্ডটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। একটা জিনিস খেয়াল রাখবা, আমরা তোমাদেরকে স্লাইডের মাধ্যমে যেভাবে দেখাইছি ঠিক সেভাবেই তোমাকে লিখতে হবে। ইনসার্ট ইনটু এই এই জিনিসটুকু তোমাকে হচ্ছে গিয়ে আপার ক্লাসে লিখতে হবে, মানে ক্যাপিটাল লেটারে। আর বাকিগুলো হচ্ছে গিয়ে তুমি নর্মালি তোমার সেন্টেন্স যেভাবে লিখো সেভাবে লিখবা। ভ্যালুস কথাটাও তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে সবগুলো, তার বাকিগুলো হচ্ছে গিয়ে তোমাকে নর্মাল লিখলেই হয়ে যাবে। ওকে, ইনসার্ট ইনটু টেবিল নেম। সাপোজ আমি স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করতেছি। ওকে, তো টেবিল নেমটা হবে স্টুডেন্টস। কলাম 1 কি বলছিলাম আমি? নেম। কলাম 2 বলেছিলাম রোল। কলাম 3 বলেছিলাম আইডি। দেখো এই যে আমি নিচে তোমাদের সুবিধার্থে একটু লিখে দিয়েছি যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, নেম, রোল এন্ড আইডি। ওকে, এখন কথা হচ্ছে নেম, রোল, আইডি এটার মধ্যে আমার ডেটা ইনপুট করতে হবে না। সেক্ষেত্রে কি কি ভ্যালুগুলো ইনপুট করব? প্রথমে ধরো রহিম নামক ভ্যালুটা ইনপুট করব। তো ভ্যালুস, রহিম হচ্ছে নেম, কমা 1 হচ্ছে রহিমের রোল, এবি হচ্ছে রহিমের আইডি। তো এটা কমা দিয়ে লিখে ব্র্যাকেট দিয়ে দিলেই আমার কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তী রোটাতে আমি আরেকটা রেকর্ড ইনপুট করতে চাচ্ছি, সেটা হচ্ছে করিমের রেকর্ড। ওকে, তো ভ্যালুস করিম টু সিডি। করিম হচ্ছে নাম, টু হচ্ছে রোল, আর সিডি হচ্ছে করিমের আইডি। তার পরবর্তী ধরো আরেকটা রো ইনপুট করতে চাইলাম, সেক্ষেত্রে হচ্ছে ভ্যালুস সাকিব 3EF। সাকিব হচ্ছে নাম, 3 হচ্ছে রোল, ইএফ হচ্ছে আইডি। ওকে, তো আমরা এইভাবেই ইনসার্ট অপারেশনটা কমপ্লিট করব। ওকে, তারপরে আমাদের আসতেছে যে আপডেট অ্যান্ড ডিলেট অপারেশন। আপডেট অ্যান্ড ডিলেট অপারেশনটা মেইনলি কেন আসে? আমি কিন্তু বুঝানোর প্রথমেই বলেছি যে পুরোটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন, ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ আসে? যে ধরো তুমি একটা কোম্পানি চালাচ্ছ, তুমি কোম্পানি ম্যানেজমেন্ট করতেছো, তুমি একটা কোম্পানি ম্যানেজার, সেক্ষেত্রে তোমার কিন্তু এমপ্লয়ি নিয়োগ দিতে হতে পারে। আবার এমপ্লয়ি ধরো কোনো একটা আকাম কোকাম করছে, তুমি তাকে বের করে দিবা। আবার হতে পারে যে কোনো এমপ্লয়ি খুব ভালো একটা পারফরমেন্স করছে, তার স্যালারি তুমি ইনক্রিজ করে দিলা, তার ইনক্রিমেন্ট দিয়ে দিলা। তো এই তাকে প্রমোশন দিয়ে দিলা। এই যে প্রমোশন দিচ্ছ, ইনক্রিমেন্ট করছো তোমার স্যালারি, তো আগে এই জিনিসটার জন্যই তোমাকে মেইনলি আপডেট অপারেশন ব্যবহার করতে হবে। সাপোজ কারো স্যালারি ছিল 5,000,
তুমি তাকে তার স্যালারি ইনক্রিমেন্ট করলে হচ্ছে গিয়ে 7,000-এ। তো আগে ছিল 5,000, এখন 7,000। তো এই 5,000 আর 7,000, তো তোমাকে এটা কি আপডেট করতে হবে না 5,000টাকে 7,000-এ? তো চলো এইভাবেই আমরা হচ্ছে আপডেট করব। আপডেট টেবিল নেম, তোমার টেবিলের যে নামটা থাকবে তুমি টেবিল নেমের জায়গায় সেই নামটা দিবা। দেখো সেট কলাম নেম এন্ড আপডেটেড ভ্যালু। আপডেটেড ভ্যালু কোনটা দাঁড়াচ্ছে? আমাদের স্যালারিটা আপডেটেড ভ্যালু দাঁড়াচ্ছে না, যে আমরা 5,000-কে 7,000 করতেছি। আপডেটেড ভ্যালু কোনটা? 7,000। তো আপডেটেড ভ্যালুতে লিখবো 7,000। কলাম নেম, এই যে 7,000 যে লিখতেছি এই কলামটার নাম কি? স্যালারি হতে পারে সাপোজ, তো এই কলাম নেমে তুমি স্যালারি লিখবা। হোয়ার কলাম নেম এন্ড ফিল, তুমি কার স্যালারিটা ইনক্রিমেন্ট করতেছো? সাপোজ তোমাদের তানভীর ভাইয়ের স্যালারিটা ইনক্রিমেন্ট করতেছো, ঠিক আছে? তো তানভীর কি একটা নাম, তো ফিল যে জায়গায় লেখা আছে সেখানে তুমি তানভীর কথাটা লিখবা। আর কলাম নেম, তো তানভীরের কলামের নামটা কি? নেম, তো এখানে হোয়ার নেম ফিল্ড হবে হচ্ছে গিয়ে তানভীর। এখানে তুমি আপডেট অপারেশনটা এভাবে করতে পারবা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তারপর আসতেছে ডিলেট অপারেশন। সাপোজ তোমাদের তানভীর ভাইয়া কিছু একটা করে বসছে, তানভীর ভাইয়ারে আমরা কোম্পানি থেকে বের করে দিব, ঠিক আছে? যে তানভীর ভাইয়া খুব ভালো পারফরমেন্স করতেছে না, তানভীর ভাইকে বের করে দিব। ধরো তানভীর ভাই বিয়ে করে ফেলছে, তানভীর ভাইয়ের আমরা রাখবো না, ঠিক আছে? তা সে আর হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ডিলেট অপারেশন কিভাবে করব? ডিলেট টেবিল নেম, টেবিল নেম যেটা থাকবে এমপ্লয়। কলাম নেম, তোমাদের কলাম নেম কাকে ডিলিট করবা? তানভীর ভাইকে ডিলিট করবা। তো কলাম নেম তানভীর ভাইয়ার যে কলামে তানভীর কথাটা লেখা আছে সেই কলামের নামটা কি? নেম হবে সাপোজ, অথবা এমপ্লয়ি নেম হবে। তো এমপ্লয়ি নেম অথবা নেম কথাটা কলাম নেমের জায়গায় লিখবা। আর ভ্যালু, ভ্যালুটা কি হবে? তোমাদের তানভীর ভাইয়ের নামটা। তো তানভীর ভাইয়ের নামটা যদি তুমি দাও, এন্টার যদি প্রেস করো, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে এই যে এসকিউএল কমান্ডের যে চারটা অপারেশন সম্পর্কে যে আমরা শিখলাম, এই চারটা অপারেশনের মাধ্যমে আসলে একটা জিনিস কনফিউজিং হয়ে যায়, যে ভাইয়া আসলে টেবিল তৈরির জন্য কেনই বা আমরা এসকিউএল কমান্ড তৈরি করব? আমরা তো চাইলে নর্মালি এক্সেল এর মাধ্যমে টেবিল তৈরি করতে পারি, ওয়ার্ডের মাধ্যমে টেবিল তৈরি করতে পারি। ওয়াই এসকিউএল কমান্ড, তাই না? এসকিউএল কমান্ডের মাধ্যমে তুমি যদি একটা টেবিল তৈরি করো, এটা একটা সার্ভার সিস্টেম হিসেবে কাজ করে। সাপোজ লুমিনাসের যে 12 জন ডিরেক্টর আছে, ঠিক আছে? তো এই ডিরেক্টররা মিলে একটা এসকিউএল কমান্ডের মাধ্যমে একটা টেবিল তৈরি করলো সাপোজ, ঠিক আছে? তো ওই টেবিলটা 12 জন একসাথে অপারেট করতে পারবে, এরকম সিস্টেমটা তৈরি করার জন্যই এসকিউএল কমান্ডটা লাগবে। একটা টেবিল তো সাপোজ তোমাদের তানভীর ভাইও তৈরি করতে পারবে, তোমাদের শুভ ভাইও তৈরি করতে পারবে, তোমাদের মিরাজ ভাইও তৈরি করতে পারবে। তখন একটা টেবিল যদি তৈরি করে, তাহলে দেখা যাবে কি তোমাদের তানভীর ভাই শুধু অপারেট করতে পারতেছে, মিরাজ ভাই শুধু অপারেট করতে পারতেছে, শুভ ভাই শুধু অপারেট করতে পারতেছে। কিন্তু মিনাজ, শুভ আর তানভীর তিনজন মিলে যদি একটা টেবিল অপারেট করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এসকিউএল কমান্ডের সহায়তা নিতে হবে। তাহলে দেখা যাবে কি তিনজন পৃথিবীর 3 কোণা থেকেই এই টেবিলটা ইজিলি অপারেট করতে পারবে, এবং এটার জন্যই তোমার এসকিউএল কমান্ডটা ব্যবহৃত হয়। বুঝা গেছে এসকিউএল কমান্ড কেন ব্যবহৃত হয়? হ্যাঁ, একজন কোশ্চেন করেছে, সাইরা রোমানভ। হ্যাঁ, তোমার কোশ্চেনটা হচ্ছে ডেটা ডেফিনেশনে এসকিউএল কি শুধু ক্রিয়েট টেবিলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ডেটা ডেফিনেশন এসকিউএল এর ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহৃত হয়, ক্রিয়েট টেবিল এন্ড অল্টার টেবিল, ঠিক আছে? ক্রিয়েট টেবিলটা আমরা বুঝালাম। অল্টার টেবিলটা জিনিসটা হচ্ছে যে অল্টার টেবিল, তুমি যদি কোনো টেবিলের মধ্যে কোনো কলাম অ্যাড করতে চাও, সাপোজ তোমার আছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি স্যালারি। তুমি এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি আইডির মাঝখানে একটা নতুন কলাম সংযুক্ত করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অল্টার টেবিল কমান্ডটি ব্যবহার করতে হবে। অল্টার টেবিল কমান্ডটি একদম সেম ডিলিট অপারেশনের মতো হবে। অল্টার টেবিল নেম, হোয়ার নেম এন্ড ভ্যালু বিফোর এন্ড আফটার দিয়ে তোমাকে ব্যবহার করতে হবে, সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তবে নর্মালি তোমাদের এইচএসসি কোশ্চেন গুলো অ্যানালাইজ করে যেটা দেখা গেছে যে তোমাদের এই চারটা অপারেশন থেকেই ম্যাক্সিমাম টাইম বেশি কোশ্চেন আসতেছে, ঠিক আছে? এই ক্লাসটার মাধ্যমে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া অনেক কিছুই হয়তো বা স্কিপ হতে পারে। আসলে আমাদের লক্ষ্য হচ্ছে যে এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু টপিক তোমাদের বাদ যেতেই পারে, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমরা যদি কমেন্ট করো, আমরা পরবর্তীতে ওই জিনিসটা নিয়ে তোমাদের সামনে ক্লাস নিয়ে চলে আসবো। কিন্তু আজকের ক্লাসের মেইন মোটিভটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের কোন কোন টপিক গুলো পড়লে আমাদের পুরো চ্যাপ্টারটা থেকে আমরা একটা সৃজনশীল কোশ্চেন আনসার করতে পারবো, সেটাই আমাদের মোটিভ। এই জন্য আমরা মেইনলি এই ক্লাসটাতে এই চারটা অপারেশন নিয়ে আলোচনা করতেছি। বুঝা গেছে সবার? তানভীর ভাইয়া, আপনি কি কিছু বলতে চান?
হ্যাঁ ভাই, আই থিঙ্ক মোটামুটি স্টুডেন্টরা বুঝতে পারছে। প্রথমত হচ্ছে মানে আজকে মানে যে জিনিসটা হইলো সেটা হচ্ছে কোনো দিক থেকে সিডর, আয়লা বা ফোনি এগুলোর থেকে কম না। বেসিক্যালি আমার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে তারপর কি আমি আপডেট হইলাম, আপডেট হওয়ার পরে আমি ডিলিটও হয়ে গেলাম, চাকরিও হারাই ফেললাম, আসলে কিছুক্ষণ পরে তানভীর, ডিভোর্স তুমি হয়ে যাবে আমাদের মধ্যে অনেক ইনশাল্লাহ। বেশি ফেমাস, তোমাকে সবাই পছন্দ করে। তো তোমাকে দিয়ে উদাহরণ দিলে আই থিঙ্ক স্টুডেন্টরা অনেক বেশি বুঝবে এর জন্য, অথবা তারা ইজিলি বুঝবে এর জন্য আর কি আজকে তোমাকে নেওয়া হলো। তো তুমি এটা, এটা তো তোমার জন্য অনেক ভালো একটা নিউজ যে তুমি বিয়ে করতেছো, তাই না? তা আমরা হচ্ছে কি বিয়ের হ্যাঁ দাওয়াত ভাই, টাওয়াত। মানে বিয়ে করতেছি ভাই, এটা অনেক ভালো কথা, বাট কথা হচ্ছে চাকরি হারাই যাইতেছে, এটা অনেক খারাপ কথা। মানে বিয়ের আনন্দ সমস্যা ভাই, নেই, চাকরি তোমাকে হারানোর আবার হচ্ছে বেদনায় গিয়ে কাটাকাটি হয়ে গেল। চাকরি হারা, তোমাদের তানভীর ভাই কিন্তু অনেক হাই প্রোফাইল একটা মানুষ, তো চাকরি হারায় ফেলছে, সে আরো হাই প্রোফাইল একটা চাকরি পাবে। ধরো সে হচ্ছে হলো গিয়ে যে চাকরিটা হারাচ্ছে সেটা থেকে 10 গুণ বেশি বেতনের চাকরি পাওয়া যাবে, তখন সেখানে আবার আমরা ইনসার্ট অপারেশন দিয়ে দিব, তাই না? ভাই এখন এখন হচ্ছে বিনা বেতনের চাকরিতে আছি ভাই, 10 দিয়ে গুণ দিলেও জিরোই থেকে যাইতেছে, কিছু করার নাই। তো যাই হোক, আই থিঙ্ক ভাই এখানে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে যদি একটু কথা বলি। একজন এক্সট্রিমলি সরি, অনেক 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 সরি। একজন ভাই বলছে আপডেট অপারেশনটা বুঝালে ভালো হতো আরেকটু, তাহলে ভাই আপনি যদি আপডেট অপারেশনটা নিয়ে একটু বলতেন। আপডেট অপারেশনটা হচ্ছে তুমি কোনো একটা কিছু আপডেট করবা, মানে পরিবর্তন করবা তোমার টেবিলটার মধ্যে। সাপোজ কোনো ডাটা আগে থেকেই দেয়া আছে, সেই ডাটাটাকে তুমি একটু চেঞ্জ করবা, ঠিক আছে? সেটা হতে পারে, আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম তোমাদের তানভীর ভাইয়ের স্যালারি চেঞ্জ করেছিলাম। আমরা এই করলাম, ধরো তোমার তানভীর ভাইয়ের নাম ভুল করেছে, ঠিক আছে? তো তানভীর ভাইয়ের নামটা আমাকে কি করতে হবে, এখন চেঞ্জ করতে হবে না, ঠিক নামটা দিতে হবে। তো তানভীরের নামটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে কি আগের নামটাকে আমি বর্তমানে আপডেট করে একটা নতুন নাম নিয়ে আসতেছি না? তো এরকম যদি কোনো প্রবলেম আমার টেবিলের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে আপডেট অপারেশন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপডেট টেবিল নেম, আমার টেবিলের যে নামটা দেয়া থাকবে, টেবিল নেম জায়গাটা দেখো, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে টেবিল নেম দুটো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, এই টেবিল নেম জায়গাটার মধ্যে তোমরা তোমাদের টেবিলের যে নামটা থাকবে সেই নামটা দিবা। ওকে। সেট, সেট দিয়ে বোঝানো হচ্ছে তুমি যেই আপডেটেড ভ্যালুটা লিখবা, তানভীরের নামটা আগে ভুল ছিল, এখন তানভীরের নামটা সঠিক লিখবো, সঠিক যেই নামটা হবে সেই নামটাই আপডেটেড ভ্যালুতে লিখবো। এই নামটা কোন জায়গায় আমরা চেঞ্জ করতেছি, কোন কলামে আমরা চেঞ্জ করতেছি, নামের কলামটাতে চেঞ্জ করতেছি না। সাপোজ ওই নামের কলামটা হচ্ছে হলো গিয়ে এমপ্লয়ি নেম, তো ওই কলাম নেমের জায়গায় আমরা লিখবো এমপ্লয়ি নেম, আর আপডেটেড ভ্যালু এর জায়গায় লিখবো তানভীরের সঠিক নামটা। ওকে। এখন কথা হচ্ছে হোয়ার নেম, ঠিক আছে? হোয়ার কলাম নেম। তো এখন তানভীরের নামটা আমরা ঠিক করতে, তানভীরের নামটা আমরা ঠিক করতেছি না। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তানভীরের নামের প্রাইমারি কি ফিল্ড যেটা হবে, সাপোজ ওর আইডি, ঠিক আছে? তো এই আইডিটা কলাম নেমের জায়গায় আমরা আইডিটা লিখবো, আর ফিল্ডের জায়গায় ওর আইডিটা ধরো হচ্ছে গিয়ে 1, তানভীর ভাই সবসময় ফার্স্ট হয়, তো 1। তো ওই কলাম নেমের জায়গায় আইডি লিখবো আর ফিল্ডের জায়গায় 1 লিখবো। ব্যাপারটা কি বুঝা গেছে? হোয়ার কলাম নেম আর হচ্ছে গিয়ে ফিল্ড। তুমি কি বুঝেছো? কে যেন কোশ্চেনটা করেছিল তানভীর? ত্রিসন্ধ্যা ঘোষ, ও বলেছিল যে আপডেট অপারেশনটা আর একটু বুঝিয়ে দুজন দেন। কোয়েশ্চেনটা করছিল, একটা হচ্ছে সন্ধ্যা ঘোষ আর একজন হচ্ছে তাহসিনা জান্নাত তানহা। তাসকিনা জান্নাত তো তানহা, তোমরা বেসিক্যালি দুজন ওরা কি দুইজন বুঝতে জিজ্ঞাসা পেরেছো? করছিল। এক্স্যাক্টলি, তো তোমরা দুজন যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে ব্যাপারটা, তাহলে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আর তাছাড়া তোমরা তো যেটা আমি শুরুতেও বলছি যে আমাদের আজকের এপিসোডটা অন্যান্য এপিসোডগুলোর মধ্যে ইউটিউবে আপলোড করা থাকবে। তো তুমি যদি মনে করো যে আরেকবার শুনতে পারলে আরেকটু বেটার হবে, তাহলে তুমি আরো মানে আরো তোমার যতবার দরকার বেসিক্যালি তুমি ততবার শুনতে পারবে ইনশাল্লাহ। তানহা লিখছে ক্লিয়ার, সো ভেরি নাইস। আর আরেকজন ভাই একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে ও এল ই নিয়ে একটু বলেন ভাইয়া। ও হ্যাঁ, এল কি, ও অবজেক্ট এই লিঙ্কিং এন্ড এক্সিকিউটিং? অবজেক্ট, হ্যাঁ ওএলই অবজেক্ট, হ্যাঁ ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট মেইনলি হচ্ছে হলো গিয়ে তোমার টেবিলের মধ্যে কোনো রকমের তুমি যদি কোনো ওয়েবসাইট অথবা কোনো রকমের ধরো কোনো এইচটিএমএল সম্পর্কিত কোনো যদি লিঙ্ক ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ওএলই অবজেক্ট নিতে হবে। সেটা তুমি চাইলে হাইপার লিঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারো। ওএলই অবজেক্টটা মেইনলি হাইপার লিঙ্কের সাথে একটু কন্ট্রাডিক্টরি, এর জন্য তুমি চাইলে ওএলই অথবা হাইপার লিঙ্ক এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এই জন্য আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করে দিয়েছি, ওএলইটা ব্যবহার করি না, ঠিক আছে? তো তুমি ওএলই নিয়ে কোনো রকমের করো না, প্রবলেম নেই, সেটা তুমি হাইপার লিঙ্কের মাধ্যমে নিয়ে আসতে পারবা। আর তোমাদের মেইনলি কোশ্চেনের মধ্যে কি কি থাকবে আমি আবারও বলে দিচ্ছি, যে যাও তোমাদের সামনে আমি একদম ক্লিয়ার করে দিলাম। টেক্সট, নাম্বার, টাইম এন্ড ডেট,
আর হচ্ছে হলো গিয়ে অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এই চারটা জিনিসই তোমাদের কোশ্চেনে থাকবে। ঠিক আছে, তোমরা এই চারটা জিনিস ভালোভাবে পড়ে যাবা, তোমাদের এই চারটা জিনিসই কোশ্চেনের মধ্যে থাকবে এবং তোমরা খুব সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে আনসার করে দিয়ে দিবা। তোমাদের আরেকটা বলে দিলাম, এসকিউএল এর ক্রিয়েট টেবিল এন্ড ইনসার্ট অপারেশন, এই দুইটা থেকে ইনশাআল্লাহ তোমাদের কোশ্চেন আসবে। তোমরা এই দুইটা যদি ভালোভাবে করে যাও তাহলে তোমরা ইজিলি একটা কোশ্চেন আনসার করতে পারবা। টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন, ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি খুব ভালোভাবে পড়ে যাবা, ইনশাআল্লাহ তোমরা এই কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ইজিলি আনসার করতে পারবা। আমি আবারও বলে দিলাম ডেটা টাইপের মধ্যে কি কি বলেছি, টেক্সট, নাম্বার, টাইম এন্ড ডেট এন্ড অ্যাটাচমেন্ট, এই চারটা ভালো মতো পড়ে যাবা এবং খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসবা। টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন ক্ষেত্রে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এটা খুব সুন্দরভাবে পড়ে যাবা, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আর হচ্ছে তোমাদের এসকিউএল কমান্ডের ক্রিয়েট টেবিল মানে ডাটা ডেফিনেশন আর হচ্ছে হলো গিয়ে ইনসার্ট অপারেশন, এই দুইটা যদি ভালো মতো পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের চলে আসবে। ঠিক আছে, তারপরে তানভীর ভাই আমরা যদি একটু কোশ্চেনটা দেখি, আমরা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করব। জি ভাই, আমি এমসিকিউ তে যাচ্ছি। আপনি যদি একটু স্ক্রিনে দেখেন, একজন একটা কোশ্চেন করছিল যে রিমার্কস এর ডেটা টাইপ কোনটি? হ্যাঁ, রিমার্কস এর ডেটা টাইপ হচ্ছে যদি কোন রকমের ডেটা টাইপ পুনরায় সেটাকে কি বলে, পুনরাবৃত্তি ঘটে, কোন ডেটা টাইপের যদি পুনরাবৃত্তি ঘটে সেই ধরনের ডেটা টাইপের ক্ষেত্রে রিমার্কস ব্যবহার করতে হবে তোমাকে। যে ধরো পূর্বে কোনো ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে, সেই ডেটা টাইপটা আবার ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে তুমি রিমার্কস দিয়ে দিলে বুঝাই যাবে যে সেটা আবার পুনরায় ব্যবহৃত হয়ে আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে রিমার্কস ডেটা টাইপ। পুনরাবৃত্তি বোঝানোর জন্য বা পুনরাবৃত্তি দেখানোর জন্য, কোন ডেটা টাইপের পুনরাবৃত্তি হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য আমরা রিমার্কস ব্যবহার করে থাকি। একজন কোশ্চেন করছে যে কোন বোর্ডের জন্য সাজেশন দিলেন ভাইয়া? আই থিংক ভাই এটা সার্বজনীন সাজেশন নাকি? এটা কোনো বোর্ডের জন্য না, এটা সার্বজনীন সাজেশন। তোমরা ভালোমতো পড়ে যাবে, ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তারপরে ডেটাবেজের আমরা কয়েকটা কোশ্চেন দেখতেছি, একটা এমসিকিউ কোশ্চেন দেখতেছি, ডেটাবেজের ভিত্তি কোনটি? বেসিক্যালি অনেক পড়ালেখা হয়েছে, যেহেতু অনেক পড়ালেখা হয়েছে এখন আমরা একটু তোমাদেরকে ফ্লোর দিতে চাই। তো তোমাদেরকে ফ্লোর দিলাম, একটা কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেটাবেজের ভিত্তি কোনটি। চারটা অপশন স্ক্রিনে দেওয়া আছে, ফিল্ড, টেবিল, রেকর্ড এন্ড কোয়েরি। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দ্রুত কমেন্ট বক্সে যে ধাম করে আনসার করে ফেলা। আমি চালু চালু আনসার দেখতে চাই যে তোমরা কি আনসার করতেছো। সো আমি ভাই মোটামুটি আনসার গুলা স্ক্রিনে শো করতেছি। আপনি আই গেস ভাই কিছু বলতে যাচ্ছিলেন, তো ভাই আপনি বলতে পারেন। দেখলাম অনেকে আনসার করতেছে এ, সবাই এ আনসার করতেছে। আল্লাহ, তোমরা তো অনেক পারো, দেখা যাচ্ছে সবাই পারতেছো। হ্যাঁ, আসলে ডাটাবেজের ভিত্তি হচ্ছে এ, সেটা হচ্ছে ফিল্ড। ডাটাবেজের বেস বা ভিত্তি হচ্ছে ফিল্ড। ওকে, তারপরে আসতেছে এক্স্যাক্টলি ভাই। তো আমরা প্রথম কোয়েশ্চেনটা মোটামুটি সবাই কারেক্ট আনসার দিতে পারছি। সবাইকে কংগ্রেচুলেশন। তোমরা অনেকেই বলতেছিলা যে আইসিটি নামে একটা সাবজেক্ট আছে, এটা তো ভুলেই গেছি বা এই সেই। তো হ্যাঁ, তোমরা যারা ভুলে গেছিলা যে আইসিটি নামে একটা সাবজেক্ট আছে, আমি আশা করি যে আমরা অ্যাটলিস্ট মনে করাই দিতে পারছি যে আইসিটি নামে একটা সাবজেক্ট আছে তোমাদের, এবং তোমাদের এক্সামটা দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা আজকের পরেও আমরা আবার এখানে দুইজন ভুল আনসার দিয়েছো, আমি তাদেরকে একটু বলি। তানভীর, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। এমডি হোসেন ভুইয়া আর নাজমুল ইসলাম বিজয়, তোমরা দুইজন বি আনসার করেছো, তোমরা ভুল। আসলে আনসারটা হবে ফিল্ড, ডেটাবেজের ভিত্তি ফিল্ড। ওকে, এই ভুলটা কিন্তু বোর্ড কোশ্চেনে যায় করো না। ওকে তানভীর, সরি টু ইন্টারাপ্ট ইউ। কোনো প্যারা নাই, একদম কেপিএন। সো কোনো ইস্যু না। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নতুন একটা কোশ্চেন চলে আসছে স্ক্রিনে, তোমরা আই গেস দেখতে পারতেছো। ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? তো তোমরা চারটা অপশন স্ক্রিনে দেখতে পারতেছো। অপশন এ তে লেখা আছে বর্ণ, ফিল্ড, রেকর্ড, ডেটাবেস। বি নম্বরে লেখা আছে ফিল্ড, রেকর্ড, টেবিল, ডেটাবেস। 3 নম্বরে লেখা আছে রেকর্ড, ফিল্ড, তথ্য, ডেটাবেস। আর 4 নম্বরে লেখা আছে রেকর্ড, ফিল্ড, বর্ণ, ডেটাবেস। তো তোমাদের কাছে যে অপশনটা কারেক্ট বলে মনে হয় দ্রুত আমাদের চ্যাট বক্সে জানিয়ে দাও, মানে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি দেখতে চাই যে তোমরা কি করতেছো। একজন লিখছে, এরপর আচ্ছা কি বুঝাইছো বুঝি নাই। বারিয়ম চাঁদমিন কথাটা খুবই আউট অফ দা কনটেক্সট ছিল, আমি আসলেই ধরতে পারিনি কি বুঝাইছো। তো একটু ক্লিয়ার করে লিখো। আমি যদি এটার ব্যাপারে দেখি, এটার আনসার নিয়ে দেখি, তাহলে এখানে দুইজন এ বলছো, সানজিদ এ বলছে, রিয়াজ তানভীর, আমি একটু বাকি সবাই বি বলছে। জি ভাই। মরিয়ম চাঁদনি ও যেটা বলছে, ও বলছে যে এরপর x5, মানে ও চ্যাপ্টার 5 বুঝাচ্ছে মোস্ট প্রবাবলি, যে চ্যাপ্টার 5 নিয়ে ক্লাস নিয়েন ভাইয়া। আচ্ছা, অনেকেই আনসার দিচ্ছ এ, বি, বি, বি। এ দিয়েছে আনসার রিয়াজ ব্যাপারী, তুমি এ আনসার দিয়েছো। আমি
বুঝিনি, আসলে বুঝতেছি না তুমি কিভাবে এটা আনসার করলা। মোহনা তাসনিম বি আনসার করেছো, অনেকেই সুরাইয়া রাফসান দিয়া বি আনসার করেছো, সজীব চক্রবর্তী বি আনসার করেছো, রাজ ব্যাপারী বি আনসার, সবাই বি। সজীব চক্রবর্তী বি 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 মানে ও একদম 100% কারেক্ট, ও একদম 100% শিওর। আসলে আনসারটা হবে বি, যে ফিল, রেকর্ড, টেবিল, ডাটাবেস। আমি তোমাদের সুবিধার্থে একটু বর্ণনা করে দিই। ডাটাবেসের বেস বা ভিত্তি হচ্ছে ফিল্ড, এক বা একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড, এক বা একাধিক টেবিল নিয়ে, এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল, এবং এক বা একাধিক টেবিল নিয়ে গঠিত হয় ডাটাবেস। দ্যাট মিন্স প্রথমে আসতেছে ফিল্ড, তারপর রেকর্ড, তারপর টেবিল, তারপর ডাটাবেস। তারপর আসতেছে পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। তানভীর চলো, এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? আই গেস তোমরা সবাই পারবা, জলদি ঝটপট আনসার করে দাও। ম্যাক্সিমাম আনসার করতেছে বি। হ্যাঁ, আসলে তোমরা অ্যাবসলিউটলি রাইট, এটার আনসারটা হবে বি, এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল। এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল। আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি। লাস্ট কোশ্চেনটি হচ্ছে, তানভীর চলে যাও, ডেটাবেজের কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়? ডেটাবেজের কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে এনটিটি ও টেবিল, দ্বিতীয় অপশন হচ্ছে এনটিটি সেট ও টেবিল, তৃতীয় অপশন হচ্ছে টেবিল ও কলাম, চতুর্থ অপশন হচ্ছে টেবিল ও সেট। তোমরা ঝটপট আনসার দিয়ে দাও। অনেকে আনসার দিচ্ছে বি সি, বি বি বি, অনেকে আবার ডিও দিচ্ছে, বি এ। তোমরা এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজ বোঝা যাচ্ছে। আসলে এটা সঠিক উত্তরটি হবে এনটিটি সেট ও টেবিল। এনটিটি সেট ও টেবিল, এখানে এনটিটি সেট ও টেবিল একই অর্থে ব্যবহৃত হয় কেন? এনটিটি দ্বারা বোঝানো হচ্ছে রেকর্ড, এবং এনটিটি সেট দিয়ে বোঝানো হচ্ছে এক বা একাধিক রেকর্ডের কম্বিনেশন, অথবা এক বা একাধিক রেকর্ডের একসাথে যেখানে রাখা হয়। তো এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে কি গঠিত হয়? টেবিল। তো এক বা একাধিক রেকর্ড হচ্ছে এনটিটি সেট, আর এক বা একাধিক রেকর্ডের সমন্বয় হচ্ছে টেবিল। তো এনটিটি সেট ও টেবিল কি দাঁড়াচ্ছে? একই অর্থে ব্যবহৃত হচ্ছে। তানভীর, আমরা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা আনসার করে দিলাম। এখন তুমি যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতে। হ্যাঁ ভাই, আমি মোটামুটি আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। যারা মোটামুটি গত 1 ঘন্টা ধরে আমাদের সাথে ছিল, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর আশা করি যে তোমরা যে ভুলে গেছিলা যে আইসিটি নামে একটা সাবজেক্ট আছে, আমরা কিছুটা হলেও মনে করে দিতে পারছি, এবং আমরা চেষ্টা করব সামনে আরো আইসিটি ক্লাস নিয়ে আসার, এবং তোমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো কিছুটা হলেও যাতে আমরা সলভ করতে পারি সেটা চেষ্টা করার। সো আর তেমন কিছু বলার নাই। তোমাদের যদি ফার্দার কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো। আমাদের ক্লাস শেষ হওয়ার পরও তোমরা তোমাদের যে কোনো প্রবলেমের জন্য আমাকে বা আদর ভাইকে যে কারণেই কথা বলতে পারো। একজন আদর ভাই, জি ভাই। একদম লাস্ট কোশ্চেন বলেছে ডেটা এনক্রিপশন নিয়ে যদি একটু কিছু বলতেন। ডেটা এনক্রিপশন নিয়ে আমি এই তোমাদের বেশি সময় নিব না, জাস্ট 2-3 মিনিটের মধ্যে একটু বলে ফেলবো। ডেটা এনক্রিপশন হচ্ছে তোমার মেইনলি ডেটা সিকিউরিটির জন্য ব্যবহৃত হয়। তোমাদের যদি সিম্পল একটা উদাহরণ দিতে চাই, ডেটা এনক্রিপশন নিয়ে তোমরা ফেসবুকের পাসওয়ার্ড দাও না, ফেসবুকের পাসওয়ার্ড লিখতে গেলে দেখবা যে সেটা স্টার হয়ে যাচ্ছে, ডট হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে না। তোমরা শো দিলে পাসওয়ার্ডটা শো করতেছে। তো এই যে তোমরা যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা দিচ্ছ সেটা এনক্রিপ্ট হয়ে একটা অন্য পাসওয়ার্ড চলে আসতেছে, সেটাই হচ্ছে ডেটা এনক্রিপশন। সেটাকে বলা হয় প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তরের পদ্ধতিকে বলা হয় ডেটা এনক্রিপশন। প্লেন টেক্সট হচ্ছে এনক্রিপশনের পূর্বের অবস্থা, এবং সাইফার টেক্সট হচ্ছে এনক্রিপশনের পরের অবস্থা। এটাই হচ্ছে ডেটা এনক্রিপশন। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের জন্য। তোমাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও চলে আসবো আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আমরা তোমাদেরকে কোশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করব। জি ভাইয়া, এখানে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি। একজন লিখছো যে ভাইয়া লাস্ট কোয়েশ্চেনটা একটু সলভ করে দেন। লাস্ট কোয়েশ্চেন মানে কি তুমি লাস্ট এমসিকিউটার কথা বলতেছো? লাস্ট এমসিকিউটার কথা যদি বলো তাহলে আগে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়। সেখানে আনসারটা ছিল হচ্ছে এনটিটি সেট ও টেবিল। এনটিটি সেট এবং এনটিটি সেট আর টেবিল হচ্ছে দুইটা জিনিস যেটা ডাটাবেজে সেম মিনিং প্রদান করে, বা সেম জিনিসকেই আমরা বুঝাইয়ে থাকি, বা সেম জিনিসকে আমরা ডিনোট করে থাকি এনটিটি সেট আর টেবিলের মধ্য দিয়ে। দ্যাটস ইট। আরেকজন লিখছো কি লুকআপ উইজার্ড নিয়ে কিছু বলেন ভাই। লুকআপ উইজার্ড হচ্ছে মাইক্রোসফট এক্সেস ইউজ করবা, এক্সেস ইউজ করলে এই জিনিসটা সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। মানে মুখে আমি কিভাবে বোঝাবো আই রিয়েলি ডোন্ট নো। মানে এক্সেস ইউজ করলে একটু বেটার হবে। ও মনে হয় এর আগেও একবার কোশ্চেন করেছিল, আমি আসলে কোশ্চেনটা দেখিনি, স্কিপ হয়ে গেছিল। থ্যাংক ইউ শফিকুল ইসলাম সঞ্জিত। মাইক্রো লুকআপ উইজার্ড মেইনলি যেটা করে সেটা হচ্ছে টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করে।
তুমি যদি দুইটা টেবিলের রিলেশনশিপ তৈরি করতে চাও, ডাটা ধরো হচ্ছে একটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা আছে এক বা একাধিক টেবিলের মধ্যে, সেই রিলেশনশিপটা প্রকাশ করার জন্য তোমার বলা হয় হচ্ছে গিয়ে লুকআপ উইজার্ড। সেটা তুমি বলতে পারো যে ভাইয়া আমি তাহলে কিভাবে বুঝবো? ধরো তোমার একটা ফিল্ডের মধ্যে অথবা একটা রেকর্ডের মধ্যে একটা টেবিলের লিঙ্ক দেয়া আছে, তুমি যদি ওই লিঙ্কটাতে ক্লিক করো তাহলে সেটা একটা টেবিলে চলে যায়। তো এই যে এইরকম লিঙ্ক যদি থাকে তাহলে সেটা লুকআপ উইজার্ড হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসটাকে লুকআপ উইজার্ড হিসেবে ব্যবহার করা হয়, যেটা দুই বা ততোধিক টেবিলের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তানভীর, ধন্যবাদ তোমাকে এই কোশ্চেনটা আবার নিয়ে আসার জন্য। আমি আসলে খুঁজতেছিলাম এতক্ষণ কমেন্ট বক্সে যে একটা কোশ্চেন ছিল যেটা আমি মিস করে গিয়েছি। এক্স্যাক্টলি ভাইয়া। তো আই থিঙ্ক সানজিদ বুঝতে পারছে ব্যাপারটা। আচ্ছা, সানজিদ লিখছে, ওর কাছে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আই গেস আপনার মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে। আমি আশা করতেছি যে আমরা কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পারছি আইসিটি ব্যাপারটা নিয়ে। তো তোমরা যেটা জানো সেটা হইতেছে আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার তোমাদের সামনে আসি লাইভ ক্লাস নিয়ে। তো আজকে মঙ্গলবার চলে গেল, ইনশাল্লাহ আগামী শুক্রবার আবারও তোমাদের সাথে দেখা হবে, এবং আমরা চেষ্টা করবো এমন কোনো টপিক নিয়ে আলোচনা করার যেটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে হেল্প করবে। নেক্সট সেশনে আমরা যে সাবজেক্ট নিয়ে আসি বা যে টপিক নিয়ে আসি সেই রকম একটা ইন্টেনশন নিয়ে বা সেরকম একটা টার্গেট নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো, এবং লুমিনাসের সাথে থাকো। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।